কোথায় যাচ্ছিলেন? আপনাকে বলতে যাব কেন? তাহলে আমার কাছে আসলেন যে? সে তো আমার ইচ্ছে। রিক্সা করে যেতে ভালো লাগছে না, তাই এখন বাসে করে যাব ভাবছি। ও আচ্ছা। আপনি এখানে কেন? একজনের জন্য অপেক্ষা করছি। কে গার্লফ্রেন্ড? অনেকটা তেমনই। গুড গুড। এসব তো আবার শুধু ছেলেদের দ্বারাই সম্ভব। কোন সব ম্যাডাম? ফ্লার্ট করা। ও হ্যালো। ফ্রড করা কাদের পেশা জানি না, তবে সেই পেশার মানুষ আপনার ফ্যামিলিতে আছে। কথাবার্তা ঠিক করে বলুন। আপনি জানেন আমি কেমন মেয়ে? আর কিছু বলার আগে বাস আসলো। কুত্তিকে রাগানোর আরেকটা হাতিয়ার। আপনার বাস আছে, যান আপনি। বলতে হবে না। শুয়োর কোথাকার। জান্নাতের বকা শুনে মুচকি হাসছিলাম, তখন বাস থেকে অনেকের মধ্যে মাহিও নামলো। কি অবস্থা? এই তো ভালো। হাসছিস কেন? একটা পাগল মেয়ের কথা শুনে হাসি পাচ্ছিল, তাই হাসছিলাম। আমি পাগল মানে? আপনাকে তো বলি নাই। তো কারে বলছস আপনি? হোয়াট দ্য কথাবার্তা? কে উনি? তুই কে? আমি মাহি। ওই আপনি যান, আমরাও যাই। মাহি চল, এখানে থেকে কোনো লাভ নাই। একজনকে ছেড়ে আরেকজনকে ধরতে খুব ভালো পারিস। ট্রাই করছি। বাই। মাহির লাগেজটা হাতে নিয়ে সেখান থেকে চলে আসলাম। অবশ্য আসার পথে অনেক বকাবকি করছিল, তবে সেসবে কান দেইনি। একটা রিকশায় উঠে দুজন বাসার দিকে রওনা দিলাম। মেয়েটা কে ছিল? জান্নাত। জান্নাত আপু? হুম। চিনতেই পারলাম না। আগে থেকে তো অনেক কিউট হয়েছে। তুইও কিউট, তাই তোকেও জান্নাত চিনতে পারে নাই। পাম? হোপ, কিসের পাম? আমি কিউট না, তাই আলাদা করে বলে কোনো লাভ নেই। বাদ দে এসব। কেমন আছিস? আছি মোটামুটি। তুই আসতে এত দেরি করলি যে? সব জায়গায় ঘুরে বেড়ালাম। প্রথমে গ্রামে ছিলাম 20 দিনের মতো। তারপর কিছু ফ্রেন্ড মিলে সিলেট ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে আসার পর বাসায় এসে কিছুদিন রেস্ট নিয়ে চলে গেলাম মামার বাড়ি। আর সেখান থেকে এখানে? মামার বাড়ি থেকে সোজা ফুপির বাসায় গিয়েছিলাম। পুরো বাংলাদেশ ভ্রমণ করছিস তাহলে? তবে ভাইয়া আরো কিছু জায়গায় গেলে অনেক মজা করতাম। তোর মজা তোর কাছেই রাখবো নো। রে। দুজন টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতে আম্মু দরজা খুলে দিল। কেমন আছো খালা? এই তো মা, ভালো আছি। আয় আয়। ভিতরে আসতে আম্মু প্রথমেই ওকে ফ্রেশ হওয়ার জন্য বলল। মাহিও ক্লান্ত হাত ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে গেছে। রুমে বসে ফোনে গেম খেলছি, তখন জান্নাতের নাম্বার থেকে কল আসলো। কিছু না ভেবেই কল রিসিভ করলাম। হ্যালো। বলেন। কি রে শোর? মেয়েটা কে? আম্মু পাশে আছে, আর ফোনের স্পিকার লাউডে দেয়া আছে। ও সরি, মেয়েটা কে? মাহি। তোর বোন? না, গার্লফ্রেন্ড। কবে থেকে? 1 মাস হবে আর কি। বাই। কেন? ইচ্ছা আমার। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। রেগে গেছে মাইয়া তাহলে। ফোনটা রেখে আমিও একটু ঘুমানোর ট্রাই করলাম। কলেজের শেষ এক্সাম দিয়ে ক্লাস থেকে বের হয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করছি, তখন সাইব কাছে আসলো। সাইব আমাদের এক ব্যাচ সিনিয়র। কি অবস্থা? এই তো ভালো। তোকে ধন্যবাদ দিতে আসলাম। কিসের জন্য? তোর জন্য। আমি সাদিয়ার সাথে এত সুন্দর রিলেশনে আছি। ও, অভিনন্দন। কিছু মনে করিস না তো? কিছু মনে করার কি আছে? আমি কখনো সাদিয়াকে ভালোই বাসিনি। ওর সাথে শুধুমাত্র আমার বন্ধুত্ব ছাড়া কিছুই নেই। আমিও তো সেটাই ভাবলাম। তুই তো আর জান্নাতকে ভালোবাসিস, কিন্তু তুই হুট করে সাদিয়ার সাথে কেন গেলি? এসব তোর আর ভেবে লাভ নাই। যা, বন্ধুদের পার্টিতে নতুন প্রেমের। তুই আয় আমাদের এলাকায়। যাব। আজ তো এক্সাম শেষ হয়ে গেল, কাল আয়। চেষ্টা করব। সাইব কথা শেষ করে চলে যাওয়ার পর বন্ধুরা আসলো। সবাই আসতেই বাসার দিকে রওনা দিতে যাব, তখন খেয়াল করলাম জান্নাত। রাফি, কোথায় যাচ্ছিস তোরা? এখনো সিদ্ধান্ত করি নাই, চাইলে সবাই ঘুরতেও যেতে পারি। কোথায় যাবি? বললাম তো শিওর না। ঘুরতে গেলে যেতাম। কি করবি তোরা? চল ঘুরে আসি। তোরা যাবি? হ্যাঁ যাব। কোথায় যেতে চাস? তোরাই বল। চল কোনো গাড়ি নিয়ে যাই। নিলয় কিছু বল। আমার যাওয়া হবে না। কেন? বাসায় কাজিন আসছে, ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। শীতলক্ষা নদী। তাহলে চল ওখানে যাই। অন্য কোথাও গেলেও তো হয়। আরে চল না, অনেক মজা হবে ওখানে। যাওয়ার পথে আমার বাসা পড়বে। সিএনজি করে যাব। ওকে চল। সবাই আর কোনো দেরি না করে হাঁটতে শুরু করলো। আমি পেছনে ফিরে এসে হাবিব স্যারের থেকে ফোনটা নিয়ে মাহিকে কল দিয়ে রেডি হয়ে থাকতে বললাম। বাসার সামনে আসতে 2টো মিনি সিএনজি ভাড়া করলাম। এক্সামের সব প্রয়োজনীয় কাগজ বৃষ্টির বাসাতে রাখতে যাওয়ার সময় আমি আমার বাসায় চলে আসলাম, কারণ আমাদের বাসার সামনাসামনি। বাসায় এসে মুখটা ধুয়ে কিছু টাকা আর ফোন নিয়ে মাহির সাথে বাসা থেকে বের হলাম। বাসার নিচে এসে দেখলাম কুত্তিগুলো এখনও আসেনি।
রাহুল ডাকার জন্য আবার ভিতরে যাবে, তখন সবাই বের হয়ে আসলো। অনেক দিন আপু, তোমাকেই দেখা যায় না। তোমাদের নাকি এক্সাম হচ্ছিল, তাই আর বাসায় যায়নি। কথা শেষ হলে যাওয়া যাক। হ্যাঁ চল। আমি আর রাহুল একটাই উঠি, আর নিলয় আর রাফি একটাই উঠ, কারণ ওদের সামনে দেওয়া যাবে না। হুম, যা উঠ। আর কোনো কথা না বাড়িয়ে সবাই গাড়িতে উঠল। একটাতে জান্নাত, জয়, মারিয়া, জয় আর রাহুল, অন্যটায় আমরা। অবশ্য আমি ইচ্ছা করে জান্নাতের উঠা গাড়িতে যাইনি। হুদাই আজাইরা কথাবার্তা বলবে, কিছু বললে উত্তর দিবেও না, আবার প্রেমের কথা বলবে আমি তোর সাথে প্রেম করব না। সেসব আর না ভেবে সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। যেতে অনেকটা সময় লাগে, তাই সবাই গানের কলি খেলতে লাগলাম। সব শেষে সবাই মিলে একটা গান ধরলাম, দুর্গম গিরি কান্তার মরুগ। গানটা বাহি ধরলেও পরে আমরা সবাই মিলে ওর সাথে গাইতে শুরু করলাম। শুধু আমাদের মধ্যেই না, ড্রাইভার নিজেও আমাদের সাথে তাল মিলিয়ে গাইতে শুরু করলো। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, চিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। গানটা শেষ হতেই সবাই হাততালি দিলাম। আপনি তো অনেক সুন্দর করে গান গাইতে পারেন ভাই। টুকটাক কথা বলতে বলতে চলে আসলাম। গাড়ি থেকে নেমে সিএনজি ভাড়া দিয়ে নদীর তীরের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পর জান্নাত ডাকলো, কি হয়েছে? তুই আমার সাথে আসলি না কেন? আসছি তো। আমার সাথে আসিস নাই কেন? তোর কোলে বসে আসতে হবে নাকি? আসতে হবে, আমার কোলে বসে তোর আসতে হবে। ভাগ এখান থেকে। যামু না। আমাকে ভালোবাসিস? না। তাহলে তোর সাথে আসবো কেন? আমরা ছোটবেলার ফ্রেন্ড। জুনিয়রদের সাথে কিসের ফ্রেন্ড? অমনি ফ্রেন্ড আমরা। মানি না তোকে। না মানলেও ফ্রেন্ড। ভালো। ভালো মানে চল আমার সাথে। তোর সাথে কোথায় যাব? বিয়ে করব কুত্তা। লাথি দিয়ে নদীতে ফেলে দেব। মাহি আসছে, ওকে সময় দিতে হবে। বৃষ্টি তো আছেই। তোর সাথেও তো ওরা আছে। তুই আমার সাথে ঘুরবি কিনা বল? মাহি আমাদের সাথে থাকবে। বাল। যা কুত্তা, ওকে নিয়ে আয়, একসাথে ঘুরবো। তো মারার কি আছে? মেজাজ খারাপ করিস না। যাচ্ছি। জান্নাতের থেকে এসে মাহির কাছে আসলাম। বৃষ্টির সাথে ঘোরাফেরা কর, আমার একটু ওর সাথে কথা আছে। জান্নাত আপুর সাথে? হুম। তুই ওকে ভালোবাসিস তাই না? হপ। বুঝি। থাক, আমি গেলাম। আচ্ছা। কুত্তি, ওর খেয়াল রাখবি, যদি কিছু হয় তোর খবর আছে। ওদের থেকে চলে এসে জান্নাতের কাছে আসলাম। কই তোর মাহি? আসে নাই। কেন? কোথায় যাবি সেটা বল, সেখানে বসে বলবো। হুদায় দাঁড়িয়ে থেকে লাভ নাই। ওই গাছগুলোর কাছে যাই, পরিবেশ অনেক নিরিবিলি, আর কোনো হইচই নাই। ওকে। জান্নাতের সাথে আসার সময় কিছু খাবার নিয়ে আসলাম। বলা যায় না কখনকার ক্ষুধা লেগে বসে, আর দুপুরে খাওয়াও হয়নি। জান্নাতের সাথে কিছু গাছের মধ্যে আসলাম। গাছগুলো একটু উঁচুতে, তাই অনেকটা ভালো করে আশেপাশের এলাকা দেখা যাচ্ছিল। শীতল হাওয়া এসে নিজেদের ক্লান্তকে দূর করে দিচ্ছে। জান্নাত কিছু না বলে কাঁধে মাথা রেখে আমার বাম হাত ধরল। ঘোড়ার নাম করে বসলি যে? কথা আছে তাই। বল। তুইও চলে যাবি? না। কেন? তুইও চলে যা। আমার যাওয়া দেরি আছে, অনার্স শেষ করেই এখান থেকে যাব। ওখানে গিয়েই শেষ করিস। এখানে থেকে নিজের জীবনের রিস্ক বাড়িয়ে কি লাভ আছে? কোনো রিস্ক নাই। ভালোবাসিস আমাকে? অনেক বেশি। তুই বাসিস না? জানি না। আমার দিকে দেখ। যদি আমাকে ভালোবাসিস তাহলে বল, তোকে আমার করে পাওয়ার জন্য এখন সব কিছু করতে পারবো। আর আব্বু আম্মু যেখানে থাকবে সেখানকার খোঁজ কেউ জানে না। কিন্তু যদি আব্বু তোর কোনো ক্ষতি করে, তাহলে আমি কি করব? যদি আমাকেই না পাস তাহলে? ভালো না বাসলে চলে গেলাম আমি। চলে যা। সত্যি কিন্তু চলে যাব। ওখানে গিয়ে নতুন একটা মেয়ে পটাবো। যা খুশি কর। কিছু সময় করে রইলাম, তবে কেন জানি আমার চুপ থাকতে ভালো লাগছিল না। তখন আমাকে মারলি কেন? ইচ্ছা তাই। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকতেই আমি এবার জান্নাতকে কিস করে দিলাম। কিছু সময় পর জান্নাত আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল। খুব মিষ্টি ছিল তাই না? জাহান নামে কুত্তা। তুই চল, দুজন একসাথে যাই। ছি, কি গন্ধ। তুই আমাকে কিস করলি কেন সেটা বল। তুই আটকালি না কেন? আমি জানতাম তুই এসব করবি। এসব না, এটা কিস। চাইলে আরেকটা তোমার জন্য দিতে পারি। দিব? নিচের জায়গায় নিজে থাক। তখন তো কোলে নিতে চাইছিলি। তখনকার কথা তখন ছিল,
আব্বু আম্মু তোকে বাসায় যেতে বলছে। কেন? ওনারা চলে যাবে, তাই তোর সাথে একবার কথা বলে যেতে চাই। কিন্তু আমার বাসার সবাই। আজ রাতে থাকবি, তোর মামাকে কল দিয়ে বল ফ্রেন্ডের বাসায় আসছিস। ওকে, বলবো। আরেকটা দেই? না, একদমই না নিলয়। কে শোনে কার কথা। পাগলিটাকে ধরে লম্বা একটা কিস করে দিলাম। যদিও বারবার আমার থেকে ছুটতে চাইছিল, তবে শক্ত করে ধরে রাখার জন্য কোনোভাবেই ছুটতে পারছিল না। অনেকটা সময় পর জান্নাতের ঠোঁট থেকে নিজের ঠোঁট ছাড়িয়ে নিতেই শুরু হলো মারের পালা। অনেক কষ্টে ওর হাত দুটো ধরে শান্ত করালাম, তবে অনেকটা হাঁপিয়ে উঠেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। জান্নাতের এমন রাগ দেখে অনেক হাসি পাচ্ছিল। জান্নাতকে এবার ছেড়ে দিয়ে শান্ত করে ধরে মুচকি হাসতে লাগলাম। জান্নাত নিজেও আমার সাথে হাসতে শুরু করে দিচ্ছে। তুই স্বীকার করছিস না কেন? কি? এই যে তুই আমাকে ভালোবাসিস। আজাইরা, কি আজাইরা? তোকে ভালোবাসি না। তাহলে আমার থেকে ছাড়িয়ে নিচ্ছিস না কেন? ওকে, ছাড় আমাকে। বলার পর বললে কিভাবে ছেড়ে দেই? আইসে ঢং করতে। কিছু সময় কথা বলার পর পরিবার নিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার বাবার সাথে কথা হয়? না। কেন? তুই জানোস না কেন? তবুও উনি তোমার বাবা। কেমন বাবা? মেয়ে সুখের কথা ভাবে না? আম্মু কিছু বলাতে ওনার গায়ে হাত তোলে। আচ্ছা বাদ দাও এসব। হুম। আজ তাহলে আমার বাসায় যাচ্ছ? দাঁড়া, এখনই কল দেই। কাকে? মামাকে। ওকে, বাট লাউড স্পিকারে। আচ্ছা। হাতে ফোন নিয়ে কল দেওয়ার সময় লাউড স্পিকার করলো। যদিও আমাদের স্যার, তবে জান্নাতের মামা, সেই হিসেবে মামাই বললাম। মামা, হ্যাঁ বল। আজ বাসায় যাব না। কেন? ফ্রেন্ডের বাসায় থাকবো যে, তাই। কোন ফ্রেন্ড? বয়ফ্রেন্ড আর কিছু শুনবা? হ্যাঁ, পাগলি সত্যি আসবি না তাহলে? না মামা। আচ্ছা, তবে কাউকে বলবে না। তোর মামিরা এমনিতেই জেনে যাবে। তবে আম্মু যেন না জানে। বোন জানলে কিছু হবে না। তবুও বলবা না? আচ্ছা, বলবো না। কসম নাও আমার। আরে বলবো না। থ্যাংক ইউ মামা, বাই। হুম। কল কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে হেসে দিল। আমিও কিছু না বলে কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। কতটা সময় ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম মনে নেই। যদি আরও কিছু সময় বসে আড্ডা দিতে পারতাম তাহলেও হয়তো আমাদের কাছে কম মনে হতো। হঠাৎ সবার ডাক শুনে উঠে দাঁড়ালাম। কি হয়েছে তোদের? আমাদের কিছু হয়নি, আশেপাশে একটু নজর দে। সন্ধ্যা হতে চলেছে লাইলা মজনু। তাই তো, খেয়ালই করিনি। তোমাদের তো এসব খেয়াল থাকবেও না। তাড়াতাড়ি আসো, গাড়ি ঠিক করা হয়েছে। চলো। দুজন সেখান থেকে এসে গাড়িতে উঠলাম। এবার জান্নাত আমাদের সাথেই উঠেছে। যদিও গাড়িতে ওঠার পর ওর সাথে তেমন কথা বলছি না, আর কিভাবেই বলবো। আমরা দুজন সামনে বসছি, আর বৃষ্টি, মাহি, জান্নাত পেছনে। ওরা ওদের মতো কথা বলছে আর আমরা আমাদের মতো করে। রাফির বাসা আমার বাসা পাওয়ার আগে, তাই রাফিকে নামিয়ে দিয়ে সোজা আমাদের বাসার সামনে গিয়ে গাড়ি থামাতে বললাম। বৃষ্টিকে বাসায় যেতে বলে আমরাও বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুলল। আম্মুকে দেখে জান্নাত সালাম করে বাসার ভিতরে ঢুকলো। জান্নাতকে দেখে আম্মু আব্বু দুজনেই অনেক বেশি অবাক আর খুশি। তাহলে আমাদের কথা মনে পড়লো? না আম্মা, আসলে তুমি তো জানোই। আমার মেয়ে হবি? এখন কি মেয়ে না? আমার ছেলেকে বিয়ে করে হবি? সেটার জন্য অনেক সময় আম্মা। আগে বলছিলাম, তবে তোমার ভীতু ছেলে আমাকে না করে দিছিল। এখন আমার পিছু ঘুরুক। তবে আম্মা, আমি পড়াশোনা শেষ না করে বিয়ে করব না। সেটাই ভালো। তখন দুইজনই ছোট একটা জব করলে সংসার চালাতে পারবে। যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা। জান্নাত মাহির সাথে চলে গেলে আমিও আমার রুমে ফ্রেশ হওয়ার জন্য আসলাম। রাতের খাবার খেয়ে রুমে এসে ফোন চালাচ্ছি, তখন জান্নাত রুমে আসলো। বিয়ের আগে স্বামীর রুমে? ভাগ শালা, এমনিই আসলাম। অনেক কারণেও মানুষ আসে। জানি, তবে সবাই তো আর তোর মতো লুচ্চা না। তুই কি লুচ্চার সাথে থাকিস সারাদিন? তাতে মনে হয় কিছু হয়েছে? চাইলে তো হবে। কোনো দরকার নেই। আয় বাসর করি। তোর দরকার, তাই তুই নিজেই বাসর কর, আমি গেলাম। তোমাকে ছাড়া কিভাবে বাসর করব? তুমি থাকো। কুত্তা, আবাল একটা। ছি কুত্তা। হোয়াট দা কথাবার্তা! মুখ দিয়ে এসব আজে বাজে কথা বের হলে লাথি দিয়ে রুম থেকে বের করে দিব। আমি মনে হয় তোর রুমে শুয়ে আছি, এমনিই চলে যাব। তাহলে আসলি কেন? আন্টি বললো তাই আসলাম। আমার কাছে আন্টি আর আন্টির কাছে আম্মা, ভালোই কেমিস্ট্রি আছে। বাচ্চা মানুষ, তাই তুই বুঝবি না। বোঝাই দে। আমি টিচার না। কিন্তু বোঝাতে তো তুই পারবি। বুঝিয়ে দেয় না আমি? কেন? আমার মুখ। এখন যদি আমার মুখ তোকে বলতে না চায়, তাহলে কি করব?
জান্নাতের হাত ধরে টান মেরে নিজের কাছে নিয়ে এসে বাহুডোরে আবদ্ধ করলাম। ঢং বাদ দিয়ে ছাড়। আমি তো ধরিনি। আমার হাত যদি ধরে রাখে তাহলে কি করব বলো? ভাব দেখানো হচ্ছে। একটা পাপ্পি দে। পাপ্পি কি? জানোস না পাপ্পি কি? কুত্তার পাপ্পি? কুত্তার পাপ্পি মানে? কুত্তাদের হাতে নিয়ে চুমু খায় সেটা? আমাকে কুকুর মনে হয় তোর? কুকুরের চেয়েও যদি অন্য কিছু থাকে তাহলে সেটা বলতাম। থাক, তোর দিতে হবে না। আমার লাগবে তাই আমি নিজে তোর থেকে নিচ্ছি। সর এখান থেকে। কে শুনে কার কথা? পাগড়িটাকে শক্ত করে ধরে ভালোবাসার পরশ এঁকে দিলাম। জান্নাত হাত দিয়ে নিজের ঠোঁট পরিষ্কার করতে ব্যস্ত, আর এদিকে আমি জান্নাতকে দেখতে ভালো লাগেনি। কুত্তা, তোর কখনো ভালো হবে না। তুই কাছে থাকলেই হবে, ভালো খারাপ সেটা পরের চিন্তা। গেলাম আমি। কিছু কথা ছিল সেগুলো। কোনো দরকার নেই। আরে শোন, কি? আমার সাথে থেকে যা। আম্মু আব্বু চলে যাবে, থাকার মধ্যে আমি আর মাহি এখানে পড়ে থাকবো। মাহি থাকবে মানে? মাহি এখানে থেকে পড়াশোনা করবে। দুজন এক বাসায় থাকবি? হুম। ভালোই তাহলে। থেকে যা তাহলে। সরি, আমাদের সম্পর্ক আগের মতো থাকলে হয়তো থেকে যেতাম, কিন্তু আগের থেকে এখন ভালো আছি। তখন সবটা সময় মনোমালিন্য হয়ে থাকতাম, কিন্তু এখন দেখ কত হ্যাপি আছি। আমার জন্য আমার ফ্যামিলি ভালো নেই। আমাদের জন্য আম্মু আজ এমন। তোর সুখ মানে আন্টির সুখ। উনি আমার মা হওয়ার পাশাপাশি একজনের স্ত্রী। হুম। বাদ দে এসব। আমি ওদের সাথে গিয়ে ঘুমাইলাম। ওকে। শুভরাত্রি। শুভরাত্রি। কিছু একটা বলতে চেয়েও বলতে পারলাম না। কেমন একটা বাধা আসার কারণে আমি কোনো কথাই বলতে পারছিলাম না। জান্নাত রুম থেকে বের হওয়ার পর রুমের দরজা লক করে দিয়ে ঘুমাতে গেলাম। রাত জাগা এখন অনেক হাড়ে ছেড়ে দিয়েছি। ফোনটা রেখে আমি নিজেও ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন আগে নিয়মিত সকালে উঠলেও এখন থেকে আর উঠতে হবে না ভেবেই ঘুমিয়ে আছি। যদিও অনেক ভোরে ঘুম ভেঙে গেছিল, তবে অলসতা করে ওঠা হয়নি। অনেকটা সময় পর নীলুর ডাক শুনলাম। ভাইয়া, আম্মু ডাকি। কেন? অনেক বেলা হয়েছে, উঠে খাবার খেতে বলছে তোকে। উঠি। ফোনটা হাতে নিয়ে দেখলাম 10টা বেজে গেছে। আর শুয়ে থাকা ঠিক হবে না। উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। সবার সাথে দেখা হলেও জান্নাতকে দেখতে পারছিলাম না। জান্নাত ওঠেনি? অনেক আগেই উঠেছিল। কোথায় ও? চলে গেছে। কেন? ওর ফ্যামিলির যেন কেউ না দেখে সেই ভয়ে চলে গেছে। ও নাস্তা করে যায়নি? না। ও হয়তো আমাদের দুজনের মিল এক হওয়ার নাম্য। জানি না ওর মাঝে কি চলে। বুঝতে পারি না জান্নাত আমাকে আসলেই ভালোবাসে কিনা। ভালো না বাসলে তোর কথাই রাতে এই বাসায় আসতো না। আমাকে বিশ্বাস পায় না বলেই কাল রাতে এসেছিল। মানে? ভেবেছিল আমার আর মাহির মধ্যে কিছু একটা আছে। কথাটা শুনে সবাই হেসে দিল। আর হাসবেই না কেন? মাহিকে আম্মু নিজের মেয়ের মতো করেই ভালোবাসে। যেমনটা নীলুর প্রতি ওনার ভালোবাসা ঠিক তেমন। ভালোবাসে বলেই তো সন্দেহ করে। আমি তো এই সন্দেহ চাই না আম্মু। আমি চাই জান্নাত আমাকে বিশ্বাস করুক। আমাদের মাঝে কোনো প্রকার সন্দেহ কিংবা মনোমালিন্য চাই না। কিন্তু জান্নাত, আমি ওর সাথে কথা বলবো, এখন তুই খেয়ে নে। তোমরা খেয়েছো? হ্যাঁ। ঠিক আছে। বসে না থেকে সকালের খাবার খেয়ে সবার সাথে আড্ডা দিলাম। আম্মু আব্বু এখানে আর বেশি দিন থাকবে না, হয়তো কিছুদিন পরেই চলে যাবে। সবার সাথে আড্ডা দিচ্ছি, তখন ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখলাম বৃষ্টি কল করেছে। কি রে? কোথায় আছিস? বাসায়। জান্নাতের মামার বাসায় যাই, চল। কেন? আমাকে যেতে বলছে। তো তুই যা। তুইও চল। ব্যস্ত আছি, তুই চলে যা। মন খারাপ করতে পারে। করবে না আমি জানি। কিন্তু আচ্ছা রাখি। কল কেটে দিয়ে আবার সবার সাথে মজা করতে শুরু করলাম। বিকেলের দিকে রুমে বসে গান শুনছি। তখন নীলু রুমে আসলো। কিছু বলবি? চল ঘুরতে যাই। ঘুরতে কেন? চলে যাব কিছুদিন পর। তুই চিনিস না কিছু? চিনি, কিন্তু খরচ হবে সেটা, তাই না? আর তুই থাকলে কেউ কিছু বলার সাহস পাবে না। তোকে এমনিতেও কেউ কিছু বলে না। যাবি কিনা বল। যা, মাহিকেও রেডি হতে বল। ওকে। নীলু রুম থেকে চলে যাওয়ার পর আমিও বসে না থেকে রেডি হতে লাগলাম। কিছু সময় পর দুজন আসলো। চল। রেডি? চল। রুম থেকে বাইরে এসে আম্মুর কাছে গেলাম। হাতে কিছু টাকা থাকলেও শিওর না এই টাকাতে ঘুরতে পারবো, যদি বেশি লাগে, তাই আম্মুর থেকে কিছু টাকা নিয়ে 3 জন বের হলাম। বাসার বাইরে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছি, তখন বৃষ্টি দেখলাম একটা রিক্সা নিয়ে আসলো। কিরে, কই গেছিলি? জান্নাতের মামার বাসায়। ও, তোরা কোথাও যাচ্ছ? ঘুরতে যাচ্ছি ওদের সাথে। আচ্ছা যা। বৃষ্টি চলে যাওয়ার পর সেই রিক্সা নিয়ে আমরা বের হলাম। কোথায় যাব এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাহি অবশ্য তেমন কিছু চিনবে না, তাই
নীলুকে বললাম, যাবি কই? আমাদের স্কুল ছেড়ে কিছু দূর যাওয়ার পর একটা পুকুর চক্কর আছে, সেখান থেকে উত্তরে কিছু দূর গেলেই একটা মাঠ পাওয়া যায়। তুই জানলি কি করে? একবার ফ্রেন্ডের সাথে গেছিলাম। অনেক বড় হয়ে গেছিস তাহলে। তবুও সবাই ছোট ভাবে। আমি কিন্তু বড় ভাবি। তুমি নিজেই সবাইকে ছোট বলো। এখন থেকে বলবো তুই বড়। বড় বলবে কেন? ছোটকে ছোট বলবে। কইছে তোরে, এবার কলেজে যাব। টুকটাক কথা বলছি তখন জান্নাত কল করলো। কই তুই? ঘুরতে আসছি। তোকে যে আসতে বলছিলাম সেটা? আমাকে কখন বললি? বৃষ্টি তোকে বলেনি? বৃষ্টি বলছে, তুই না। আমি নিজেই তো ওকে দিয়ে বলাইছি। মজা হতে পারতো, কারণ বৃষ্টি তো মাঝে মধ্যে এমনি ফাইজলামি করে। কুত্তা। ধন্যবাদ। তোর ধন্যবাদের গুষ্টি। আব্বু আমাকে নিতে আসছে। তোর আব্বু তোকে নেয়ার জন্য যেতেই পারে, আমাকে হুদাই বলার দরকার আছে? ওখানে গেলে আমার সাথে কথা বলতে পারবি না। তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে কথা বলে কি হবে বল? মজা নিচ্ছিস? মজা নেওয়ার কি আছে? তো তুই আসবি না? না, নীলু কিছুদিন পর চলে যাবে, তাই ওকে নিয়ে বের হয়েছি। ও। আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। আমিও আর সেদিকে না ভেবে ওদের সাথে আড্ডা দিতে দিতে নীলুর বলা স্থানে আসলাম। রিক্সা থেকে নেমে মাঠের একপাশে বাদাম নিয়ে বসলাম। অনেকটা সময় আড্ডা দেওয়ার পর উঠে ঘোরাফেরা করে সন্ধ্যার পরে বাসায় আসলাম। এসবের মাঝে নীলু মাহি নিজেদের জন্য কিছু কেনার পাশাপাশি আমাকেও কিছু কিনে দিয়েছে। যদিও পুরোটা আমার পকেট থেকেই গেছে, তাই বলা চলে ওরা শুধু পছন্দ করে দিছে। সে যাই হোক, বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই রাফি কল দিল। বল। বাসার বাইরে আয়। তুই কোথায়? তোর বাসার সামনে। দাঁড়া। কল কেটে দিয়ে বাসা থেকে বের হতেই দেখি রাফি দাঁড়িয়ে আছে। এখন এখানে কেন? শালা, তোমার শ্বশুরকে দেখলাম তার মেয়েকে নিয়ে বাসায় আসলো। আমাকেও বলছে। এই বাসায় থাকলে কি হবে জানিস না? কি হবে? ওকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে কেন দিবে? তুই ওকে উল্টাপাল্টা বলছিস, আর ওর মাথা কেমন তুই খুব ভালো করেই জানিস। সেটা ঠিক, পাগল একটা। তোকে বলার বলে দিলাম, এখন তুই দেখ কি করবি। আচ্ছা চল, ওর বাসার দিকে যাই। এখন আবার ওর বাসার দিকে কেন? মাঠে গিয়ে বসি, চল। আচ্ছা। দাঁড়িয়ে না থেকে মাঠের দিকে গেলাম। কিছু সময় বসে থাকার পর লক্ষ্য করলাম সাদিয়া বাসায় আসলো। কোথায় গেছিল রে? জানি না। প্রতিবেশী, তবুও জানিস না? বিয়ে করা বউয়ের খুঁজি অনেকে জানে না, আর আমি তো প্রতিবেশী। শালা মজা নিস। আরে না, সত্যি। দুজন অনেকটা সময় আড্ডা দেওয়ার পর বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে চেঁচামেচির কারণে ঘুম থেকে উঠলাম। সকাল সকাল আবার কি হলো? শুয়ে না থেকে উঠে রুমের দরজা খুলে দিতেই মাহি বলতে শুরু করলো, খালামা, তোমার ছেলের ঘুম ভাঙছে? লাথি মারবো এমন করে দরজা ধাক্কায়? তো ঘুম থেকে উঠিস না কেন? কি হয়েছে? উনি এসেছে? কে? রুম থেকে উকি মেরে দেখলাম জান্নাতের আম্মু আসছে, কিন্তু উনি আমাদের বাসায় কি করতে আসছে? কি বলছে রে? কিছু নিয়ে কথা বলছে। নিলয়, এদিকে আয়। ওনাদের কাছে গেলাম। আজ আমাদের বাসায় আসো। আপনার হাজবেন্ডকে দিয়ে আমাকে মার খাওয়ানোর জন্য? নিলয়। সরি আম্মু। সরি বলতে হবে না। আর আপা, নিলয় খারাপ কিছু বলেনি। ওর জায়গা অন্য কেউ হলেও একই কথা বলতো। তবে তোমাকে মার খাওয়াতে নয়, বাসায় একটা অনুষ্ঠান আছে সেটার জন্য যেতে বলছি। কিসের অনুষ্ঠান? আজ রিহানের বার্থডে। ও। তোমরা সবাই গেলে খুশি হব। সরি আন্টি, আপনাদের বাসায় যেতে আমার সমস্যা নেই, তবে আমি কোনোভাবেই আপনার হাজবেন্ড কিংবা আপনার বাকি ফ্যামিলির সাথে দেখা করতে চাই না। আমাদের জন্য এসো। আব্বু আম্মু যাবে, তবে আমি যেতে পারবো না। তুমি সহ আসলে সবাই খুশি হবে। দেখি কি করা যায়। নিলয় যাবে, চিন্তা করবেন না। এখন তাহলে উঠি। কিছু খেয়ে যান। আমি খেয়ে আসছি, অন্য একদিন ঠিকই আসবো, তখন ইচ্ছে মতো খাবো। অপেক্ষায় থাকবো সেই দিনটার জন্য। খোদা হাফেজ। আন্টিকে আম্মু এগিয়ে দেওয়ার জন্য ওনার পিছু পিছু গেল। বড়দের সাথে ভালো করে কথা বলতে পারিস না? উনি গুরুজন আমাদের। তোরে বলছে? তোর জন্য খালাম্মা নিজেও কেমন করছিল। সব সময় বাজে কথা বলিস। সকালে খাবার বেড়ে দে। পারবো না। কেন? এমনিই পারবো না, তুই নিজেই বেড়ে খা। দে না বোন, অনেক ক্ষুধা লাগছে। দিমো না। দুজনের কথা বলার মাঝে আম্মু আসলেন। কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? এখন উনি কি ভাববে বুঝতে পারছিস?
ভাবার কি আছে? দেখ নিলয়, আমাকে রাগাবি না। সব কিছুর মাঝে জান্নাতের মায়ের সামান্য তোমার দোষ নেই। তোদের জন্য নিজের সংসার আজ দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তুই কি বললি? উনি তোকে মারার জন্য রেখেছে? শোনো আম্মু, তুই আমার থেকে শোন। তোকে আর জান্নাতকে এক করার জন্য বেচারি কত প্রকার কষ্ট সহ্য করেছে শুধু তিনিই ভালো জানেন। জান্নাতের বাবা তোকে মানবে না বলে তিনি নিজেই জান্নাতকে আমাদের হাতে তুলে দিয়েছেন। ওর বাবার চোখ নেই, নিজের ভাইয়ের মেয়ে এখন কি করে বেড়ায়? সেটা তুই ওর আব্বুকে গিয়ে বল। ঠিক আছে, আজ যাব। ওখানে গিয়ে তুই প্রথমেই জান্নাতের আম্মুর থেকে ক্ষমা চেয়ে নিবি। উনি তোকে অনেক ভালোবাসে। আচ্ছা, এখন খাবার দাও। বেড়ে খা। বেড়ে খাওয়ার কি আছে? আজ তোর শাস্তি। সরি তো বললামই। তবুও যাও, আমি একাই বেড়ে খেতে পারবো। গুড বয়। আর কোনো কথা না বলে সকালের নাস্তা করে নিলাম। সন্ধ্যার আগে বাসা থেকে বের হচ্ছি, তখন আব্বু ডাকলো। হ্যাঁ আব্বু বলো। যাচ্ছিস কোথায়? এই তো বাইরে যাই একটু। একটু পরে জান্নাতদের বাসায় যেতে হবে। এখন আবার বাইরে কেন? তোমরা বাসা থেকে যেও, আমি বাইরে থেকে চলে যেতে পারবো। তুই আলাদা কেন যাবি? কিছু জিনিস কিনতে হবে। কিনে আয়, সবাই একসাথে যাই। তোমরা যাও, আমি পাক্কা যাব। সত্যি তো? হ্যাঁ সত্যি। আব্বুর সাথে কথা বলা শেষ করে বাসার বাইরে আসলাম। বাসার সামনে দাঁড়িয়ে রাফির জন্য অপেক্ষা করছি, তখন সুমুর সাথে দেখা হলো। যদিও সুমু রিক্সা নিয়ে আসছিল, তবে আমাকে দেখে থামালো। জান্নাতদের বাসায় যাবে? না। যাবে না? তোকে দাওয়াত কে দিছে? জান্নাত। আমাকে দেয়নি, তাই আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোমাকে তো বলেছে শুনলাম। কখন বলছে? দুপুরে কল দিয়ে বলল ওর আম্মু নাকি তোমাদের বাসায় এসেছিল। আই নট জানি। সত্যি যাবে না? কমুনা তোরে, তুই যা। আমরাও আসবো না তোমার বাসায়। এখন থেকে আর কাউরে দাওয়াত দিলে তো আসবি। সবাই চলে যাচ্ছি। কোথায় যাবে? পরে শুনিস, এখন যেখানে যাচ্ছি সেখানে যা। বাই। সুমু চলে যাওয়ার পর রাফি আসলো। ওকে নিয়ে দুজন একটু বাজারে আসলাম। রিহানের জন্য কি কেনা যায়? পিচ্ছি ছবি আঁকতে পারে, অনেক সুন্দর। তাহলে আর্ট বক্স নেই? চল সেটাই নেই। আমাকে কিছু কেনা লাগবে। আব্বু আম্মু অবশ্য কিছু বলেনি, তবে রায়হানের বন্ধু, তাই রায়হানকে দিয়ে কিছু দেয়ালে খুশি হবে। কি নিবি তুই? পোলাপানকে কি দিলে খুশি হবে? আমি নিজেই জানি না। চকলেট বক্স নিয়ে যাই চল। দাঁত নষ্ট হয়ে যাবে। নিজের শালা তো, তাই এমন বলছিস। তুই নিজেই যখন চকলেট দিস তখন কিছুই না। শালা, চল কিনি। দুজন কেনাকাটার পাশাপাশি একটা 3টা মেয়েদের ঘড়ি নিলাম। 3টা নেওয়ার কারণ নীলু, মাহি আর জান্নাত। ঘড়ি নিয়ে দোকান থেকে বের হচ্ছি, তখন মাহি কল দিল। হ্যাঁ বল। তুই আসবি না? গেছিস তোরা? অনেক আগে। এই তো আমিও আসছি। খালু কিন্তু রেগে যাচ্ছে। বল। কেনাকাটা করে মাত্র বের হলাম। তাড়াতাড়ি আয়। শোন। বল। জান্নাত আছে? জান্নাত আপুকে এখনো আমি দেখিনি, হয়তো নিজের রুমেই আছে। ওকে রাখছি। হুম। কল কেটে দিয়ে দুজন হাঁটতে শুরু করলাম। বাসা থেকে বাজার বেশি দূরে না বলে হেঁটেই চলাফেরা করি। কয়েক মিনিটের রাস্তা মাত্র। জান্নাতদের বাসার সামনে এসে দেখলাম অনেক সুন্দর করে সাজিয়েছে। দুজন বাসার ভিতরে ঢুকে প্রথমেই নিজেদের পরিবারকে খুঁজতে শুরু করলাম। রাফির থেকে আলাদা হয়ে আব্বু আম্মুর কাছে আসলাম। কেউ কিছু বলেনি তো? কে কি বলবে? না বললেই ভালো। এটা রিহানকে দিও। আমরা আমাদের গিফট দিয়ে দিয়েছি। তাহলে এটা? তোর গিফট তুই দে। আসছি, ওয়েট। সামনের দিকে এগিয়ে যেতে আন্টির সাথে দেখা হলো। তোমাকে দেখে খুশি হলাম নিলয়। সরি আন্টি, আসলে সকালে কি থেকে কি বলেছি সেটার জন্য ক্ষমা করবেন। ব্যাপার না। এটা রিহানকে দিয়েন। আর্ট বক্স। হুম। তুমি এটা নিজ হাতে দিলে খুশি হবে। কোথায় আছে? জান্নাতের রুমে। ঠিক আছে। দাঁড়িয়ে না থেকে জান্নাতের রুমে গিয়ে নক করার পর রাত্রি দরজা খুলে দিল। রিহান কোথায়? সর সামনে থেকে। ভিতরে গিয়ে দেখলাম জান্নাতের ফ্রেন্ডগুলোর সাথে রিহান আছে। হয়তো সবাই মিলে ওকে গিফট করছিল কিংবা অন্য কিছু, কারণ জান্নাতের বিছানায় অনেক গিফট পড়ে আছে। তুমি না বললে আসবে না? আমার কথা বিশ্বাস করিস তাহলে? এখন থেকে আর করব না। না করলে নাই। আর এটা তোর জন্য। থ্যাংক ইউ। আর এটা তোর। আমার ইচ্ছা তোগো কইতে বলছি।
মুখ বন্ধ করে হাস। আমাকে কেন? দিতে মন চাইলো তাই। থ্যাংক ইউ। ভাইয়া তুমি জানলে কি করে আমার আর্ট বক্স ভালো লাগবে? তোর বোন বলেছে হয়তো। আমি বলিনি। রাফি বলছে তুই নাকি আর্ট সুন্দর করিস, তাই এটা এনেছি। অনেক অনেক থ্যাংক ইউ। বাই। থাক এখানে কিছু সময়। এখানে থেকে কি করব? কথা বলি। নিচে আব্বু আম্মু আছে। আসছে সবাই? হুম। দোস্ত তোরা থাক, আমি নিচে গেলাম। আর কোনো কথা না বলে আমাকে রেখে ও রুম থেকে বের হয়ে গেল। আমিও আর রুমে না থেকে নিচে চলে আসলাম। নিচে আসার পর দেখলাম জান্নাত আব্বু আম্মুর সাথে কথা বলছে। এমন সময় জান্নাতের বাবা আমাদের কাছে আসলো। আমাকে দেখলেও কিছু বলল না। এত ভিড়ের মাঝেও কারোর সাথে ফোনে আলাপ করছিল। কিছু বলতে চেয়েও বলতে পারছিলাম না। হঠাৎ রাফি আসলো। কি করছিস? এত ভিড়ে কথা বলে লাভ নাই। এখন তো মানুষজন ভিড়ের মাঝে কথা বলতে বেশি পছন্দ করে। কথাটা বলে চলে আসতে যাব, তখন পেছন থেকে ডাকার শব্দ পেয়ে থামলাম। অবশ্যই জান্নাতের বাবা ডেকেছেন। আমাকে কিছু বললে? আপনাকে কি বলতে যাব? তবে আমার মনে হলো তুমি আমাকে মিন করে কিছু বললে। আপনি আমার কথা শুনছিলেন? তোমার কথা কেন শুনবো? তাহলে জানলেন কি করে? লুকিয়ে কথা শোনা বন্ধ করুন। তোমার সাথে আমার এক্সটেন্ড ভাবে কথা আছে। কিন্তু কোনো দরকার নেই, তুই আমার সাথে চল, আর আপনি অন্য কারোর সাথে গিয়ে আপনার কথা শেয়ার করুন। জান্নাত আমাকে সাথে নিয়ে আব্বু আম্মুর কাছে নিয়ে আসলো। কিছু সময় পর বার্থডে পার্টি শুরু হলো। কম বেশি অনেকেই মজা করছিল। সবার সাথে নিজেকে মানিয়ে নিয়ে আনন্দ মজা করে বার্থডে শেষ করলাম। জান্নাতকে বলে বাসার বাইরে বের হব, তখন একটা হইচই শুরু হলো ফ্যামিলি সহ। আমি ভাবলাম অনুষ্ঠান শেষ, তাই এমন করছে। তবে আসল ঘটনা পরের দিন সকালে জানতে পারলাম। সকালে ঘুম থেকে উঠে রুমের বাইরে এসে দেখলাম জান্নাত চুপচাপ বসে আছে। দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে। কি হয়েছে? কি হয়েছে আম্মু? জান্নাতের মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন? কেন সেটা বলছে না। কান্না করছিস কেন? জান্নাতের কাছে গিয়ে হাত ধরে বললাম, আমাকে বলো। এমনি। আন্টির কি হয়েছে? বলবি তো কি হয়েছে? আম্মু হয়তো আর বাঁচবে না। বাজে কথা বাদ দে। আব্বু কোথায়? হাসপাতালে গেছে। বলবি প্লিজ আমাকে। আব্বু আম্মুকে মেরেছে। কেন? কান্না করতে করতে বলতে শুরু করলো। কাল যখন সবাই চলে যাচ্ছিল, তখন সাদিয়া আর সাইফ বড় বাবা আর আব্বুর সাথে কথা বলার জন্য দাঁড়ায়। সাদিয়া নাকি সাইফকে বিয়ে করতে চায়। সবাই মত দিল, তখন আম্মু বলে, ফ্ল্যাশব্যাক। সাইফের সাথে তোর সম্পর্ক কতদিন? অনেক দিনের ছোট মা। তুই ওর সাথে সুখে থাকবি? হ্যাঁ। তুমি আমাদের মেয়েকে সুখে রাখতে পারবে তো সারা জীবন? পারবো আন্টি। ভাইয়া ভাবি তোমরা কি বলো? আমি আর কি বলবো, ওরা যেখানে খুশি পাবে সেখানে আমার দ্বিমত করে কোনো লাভ নেই। সেটাই ভালো। তুমি তোমার ফ্যামিলিকে আসতে বলো। জি, এখন আমি তাহলে আসি। হ্যাঁ যাও। সাইফ চলে যাবার পর সবাই যে যার রুমে চলে যাবে, তখন আম্মু সবাইকে যেতে বারণ করলো। জানি না আম্মুর তখন কি হয়েছিল, তবে তখন আম্মুকে অনেক রাগী দেখাচ্ছিল। কি হলো আবার? সাদিয়া তো নিজের পছন্দের ছেলের সাথেই বিয়ে হবে, কিন্তু আমার মেয়ে কি দোষ করেছিল? কেন আমার মেয়ে কষ্ট পাচ্ছে? তোমরা সবাই নিজেরা নিজেদের নিয়ে ভাবতে ব্যস্ত, কিন্তু আমার মেয়েকে নিয়ে কে ভাবছে বলবে একটু? কি বলতে চাইছিস তুই? প্রথমে তুই করে বলা বন্ধ করো। না করলে কি করবি তুই? ছোট চুপ কর। আর হই তুমি রুমে যাও, এসব নিয়ে পরে কথা বলবো। কেন ভাই, আপনি আপনার মেয়ের সুখের কথা ভাবলেন, কিন্তু ও নিজের মেয়ের সুখের কথা কি একবারের জন্য ভাববে না? তোকে রুমে যেতে বললো না? জিহাদ তুই চুপ কর, তুই বস, আমি এসব নিয়ে কথা বলছি। সাদিয়া, তোর নিজেরও অনেক আগে বলা উচিত ছিল তুই সাইফের সাথে আছিস, তাহলে অন্তত তোর মতো আমার মেয়েও একটু হ্যাপি থাকতে পারতো। সরি ছোট মা। আম্মু তুমি রুমে চলো। কেন রুমে যাব? আমার ভাবতেও কেমন ঘৃণা হচ্ছে। ওর মতো লোক আমার স্বামী। এতদিন তুই আমাকে ছেড়ে দিতে চাইতি না, এখন আমি তোকে ছেড়ে দেব। তুই রুমে যা, না হলে অনেক খারাপ হবে বলে দিলাম। আর কত খারাপ করবি তুই? আম্মু তুমি প্লিজ আমার সাথে রুমে চলো, এসব বাদ দাও প্লিজ। ছাড় আমাকে, আজ সব আমাকে বলতে দে। খুব বলার ইচ্ছা তোর, তাই না? তোকে দেখাচ্ছি আমি কি করতে পারি। আব্বু তখন আম্মুর দিকে এগিয়ে আসার পথে
আমি বড় বাবা থামাতে চাইলে সবাই ব্যর্থ হয়। আমাদের থেকে ছুটে গিয়ে আম্মুকে ধাক্কা দিতেই সিঁড়ির সাথে মাথা লেগে ফ্লোরে পড়ে যায়। অনেক রক্ত বের হচ্ছিল। তখন কিছুই বুঝতে পারছিলাম না কি করব। তখন বড় আব্বু আর বড় মা মিলে আম্মুকে নিয়ে হসপিটালে যায়। সারা রাত হসপিটালে কাটিয়ে ভোর হতেই এখানে আসছি। এইটুকু বলেই ফুপিয়ে কান্না করতে লাগলো। জান্নাতকে শক্ত করে ধরে বললাম, তোর মামাকে বলছিস? এখানে এসে কল দিয়েছিলাম। আম্মু, ওর জন্য নাস্তা নিয়ে আসো। কখন থেকে বলছি কিছুই খাচ্ছে না। খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। একটু খেয়ে নে। হুম। আমার রুমে চল। জান্নাতকে ধরে আমার রুমে নিয়ে আসলাম। খাটে বসিয়ে দেওয়ার পর বলল, বাথরুমে যাব। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি। জান্নাতকে বাথরুমে দিয়ে বাইরে এসে খাবার নিয়ে রুমে গেলাম। অনেক বেশি খারাপ লাগছে, সাথে অনেক রাগও হচ্ছে। আমার জন্য হচ্ছে সব। যদি আমি না থাকতাম তাহলে সব ঠিক থাকতো। নিজের প্রতি নিজের রাগ হতে শুরু করছে। যদি সাদিয়ার সাথে তখন তেমন ফ্রি হয়ে কথাবার্তা না বলতাম, তাহলে সাদিয়া নিজেও আমার সাথে রিলেশন করতে আসতো না, আর এসব কিছু হতো না। এইসব কিছু ভাবতে ভাবতে জান্নাত আসলো। এখানে বস, খেয়ে নে। ভালো লাগছে না। একটু খেয়ে নে। না। আমি খাইয়ে দিচ্ছি, হা কর। অনেকটা জোর করে খাইয়ে দিতে লাগলাম। খাওয়ার সময়টা তো কান্না করছিল। কি বলে সান্ত্বনা দেব আমার নিজেরও জানা নেই। জান্নাতকে খাইয়ে দেওয়ার পর প্লেট নিয়ে বাইরে এসে হাত ধুয়ে নিলাম। খেয়েছে? হুম। তুই ওর সাথে কথা বল, আমিও একটু হাসপাতালে যাব। তোমাদের যাওয়ার দরকার নেই। কেন? আমি বলছি তাই। আর কোনো কথা না শুনে রুমে আসলাম। তুই এখন একটু ঘুমা। তুই কোথায় যাবি? হাসপাতালে। আমিও যাব। তুই এখানে থাক, সারা রাত ঘুমাস নাই, এখন একটু ঘুমা। আমাকে নিয়ে চল প্লিজ। চুপ, কথা না বলে ঘুমা। তুইও আমাকে বদ্ধ করে রাখতে চাস? তোকে আটকে রাখার সাধ্য আমার নেই, কিন্তু আমি চাই তুই এখন এখানে থাকবি। হাসপাতালে তোকে নিয়ে গিয়ে কোনো ঝামেলা পোহাতে চাই না। আমার আম্মু অসুস্থ, আমার জায়গায় তুই হলে কি করতি? চুপ থাকতাম। তুই কিভাবে জানলি আমার মনের মধ্যে কি চলছে? তুই তো আমাকে কখনো ভালোবাসিস নাই। তুই আমার বাবার সম্পত্তি এবং তার পাওয়ারকে ভালোবেসেছিলি। একটাও বাজে কথা না। তোকে এখানে থাকতে বলছি মানে তুই এখানেই থাকবি। আর আমি কাকে ভালোবাসি সেটা তুই খুব ভালো করে জানতে পারবি। আর যদি এখানে খারাপ কিছু করতে যাওয়ার চেষ্টাও করিস, আমার থেকে খারাপ অন্য কেউ হবে না। রুম থেকে বের হয়ে জান্নাতের খেয়াল রাখার জন্য আম্মুকে বলে হাসপাতালের দিকে রওনা দিলাম। কিছু সময় পর হাসপাতালে এসে দেখলাম সাদিয়া রিহানকে নিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি কোথায়? দোতলায় 134 নাম্বার রুমে। আর কিছু না বলে সোজা রুমের দিকে যেতে শুরু করলাম। দোতলায় এসে দেখলাম অনেকে দাঁড়িয়ে আছে। আব্বুকেও দেখলাম সবার সাথে দাঁড়িয়ে আছে। তবে কাউকে কিছু না বলে রুমে ঢুকতে যাব, তখন জান্নাতের মামি হাত ধরল। রুমে একজন আছে। কে? কিছু না বলাতে ওনার থেকে হাত ছাড়িয়ে নিয়ে রুমে ঢুকে দেখলাম জান্নাতের বাবা একটা চেয়ার নিয়ে বসে আছে। ওনাকে এখানে দেখে অনেক বেশি রাগ হচ্ছিল, তবে তার থেকে অনেক বেশি অবাক হচ্ছি আন্টি ওনার সাথে বেশ ভালো করেই কথা বলছে। বেশ অবাক হচ্ছে আপনাদের দেখে। ও নিলয়, আসো। আপনি এখানে কেন? স্ত্রীর সেবা করতে আসলাম। মজা করা হচ্ছে? মজা করতে যাব কেন? এতদিন আমি নিজের থেকে বের হয়ে অন্য কাজ করতে করতে ভুলে গেছি আমার স্ত্রী সন্তানদের প্রতি ভালোবাসা। আপনি এখান থেকে যান। বেশ কিছু সময় চুপ থাকার পর মুচকি এসে বলতে শুরু করলো, স্ত্রীর সেবাও করতে দিবে না নাকি? সেবা করার জন্য বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, যাচ্ছি। আর তোমার কাছে একটু পরে আসছি। এইটুকু বলে রুম থেকে বের হয়ে গেল। এসব কি হচ্ছে আন্টি? কি? যার জন্য আপনি মরতে বসেছিলেন তার সাথে আপনি এখন কথা বলছেন? উনি আমার স্বামী, পাগল। রাখুন আপনার স্বামী। আপনার মেয়ে কেমন হয়ে গেছে জানেন? কোথায় আছে এখন? আমাদের বাসায়। তাহলে ভালোই আছে। একটু ক্লিয়ার করবেন কি হচ্ছে এসব? সেসব পরে তোমাকে বলবো। এখন বলো, জান্নাত কি কিছু খেয়েছে? আসার সময় খাইয়ে দিয়ে আসছি। আমাদের বিয়ের পর আমাদের সাংসারিক জীবন অনেক সুখের ছিল। কি করিনি আমরা তখন? সারাটার সময় একে অপরের সাথে অনেক খুশি ছিলাম, অনেক বেশি খুশি ছিলাম।
বিয়ের কয়েক বছর পর যখন জান্নাত হলো তখনও সব ঠিক ছিল, কিন্তু মেয়েটা বড় হওয়ার পাশাপাশি জিহাদ নিজেকে পলিটিক্সের মধ্যে নিয়ে যেতে শুরু করে। কিন্তু আমি সহ আমার ফ্যামিলির কেউ চাইতাম না জিহাদ এসবের মধ্যে জড়িয়ে পড়ুক। তখন থেকে আমাদের দুজনের সম্পর্ক দিন দিন ভালোর থেকে খারাপের দিকে যেতে শুরু করে। একটা সময় চলে আসে যখন আমাদের চাইতে ওর কাছে এসব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। ব্যাস, তখন থেকে আমি বুঝতে পারলাম আমার সন্তানদের দায়িত্ব আমাকেই নিতে হবে। কিন্তু মাঝে মধ্যে এসব নিয়ে আমাদের ঝগড়া লেগেই থাকতো, অনেক মারতো আমাকে, কিন্তু তখন সব মুখ বুজে সহ্য করতাম, কারণ ছেলে নিয়ে এখনও অনেক ছোট। ওদের বড় করার জন্য জিহাদকে আমার পাশে লাগবে। কিন্তু যখন তোকে আর জান্নাতকে আলাদা করলো তখন আর চুপ থাকতে পারছিলাম না, সব সময় নিজেকে থামিয়ে রাখতে চেয়েছি, কিন্তু গতকাল আর পারিনি। আমি জানি জিহাদের অনেক রাগ, তবে খুব করে নিজের আপনজনকে ভালোবাসতেও জানে। আজ যখন আমার জ্ঞান ফেরে তখন আমার পাশেই ওকে পেয়েছি। আমাকে হাত ধরে ওয়াদা করেছে এসবের থেকে নিজেকে গুটিয়ে নেবে, আর কখনো এসব পলিটিক্সে জড়াবে না। আর আপনি বিশ্বাস করলেন? ভালোবাসি অনেক, তাই বিশ্বাসটা করতে বেশি সময় লাগে না। তাহলে তো আপনাদের মাঝে আমি এসে ডিস্টার্ব করলাম। আরে না, জান্নাত কি করছে? ঘুমাতে বলছি, এখন কি করছে জানি না। ও, আপনি বিশ্রাম নেন, আমি আসি। হুম। রুম থেকে বের হয়ে দেখলাম সবাই মিলে আঙ্কেলকে বকাঝকা করছে। প্রথমে সবাইকে বারণ করতে চাইলেও করলাম না, একটু বকা খেলে কিছুই হবে না। সবার থেকে কথা শুনতে শুনতে বেচারা যায় অবস্থা। তখন আমার সাথে চোখাচোখি হতেই মুচকে একটা হাসি দিয়ে সেখান থেকে আব্বুকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম আম্মু ফোনে কারোর সাথে কথা বলছে, সম্ভবত মামার সাথে কথা বলছিল, কারণ আমাদের দেখে ফোন রেখে দিল। কারণ আমাদের সাথে মামার বাড়ির সম্পর্ক খুব একটা ভালো না। এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো। কথা হয়েছে? আমি রুমে যাইনি, নিলই গেছিলাম। কি বলছে? কেমন লাগছে এসব? পুরো পাগল একটা ফ্যামিলি। কাল রাতে কি হয়েছে সব ভুলে গিয়ে দুজন বেশ ভালোই মজা করছিল। আমি আর এসব ফ্যামিলির মাঝে নাই। আর কি একটা পাগল মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিছে। চুপ, ও রুমে আছে। আরে আম্মু, তুমি একটু চিন্তা করো, কাল রাতে কত কি হয়ে গেছে। কিন্তু এদিকে এই মেয়ে আমাদের জ্বালাতে আসছে, অন্যদিকে ওর বাবা মা হাসপাতালে পুরনো দিনের কথা ভেবে প্রেম করছে। এর চাইতে পাগল ফ্যামিলি আর কোথায় পাবে। তোর সামনে যখন সবাই জান্নাতের বাবাকে বকাঝকা করছিল তখন তুই সবাইকে কিছু বললি না কেন? লোকটার এমন কিছু প্রাপ্ত, আমি আর এসবের মধ্যে নাই। পুরো পাগলের দল। এসব বলতে বলতে সোফার উপর বসার পর জান্নাত রুম থেকে বের হলো। তুই ঘুমাস নাই? ঘুমালে নিশ্চয়ই এসব শুনতে পেতাম না, তবে ভালোই হলো, আমার ফ্যামিলির প্রতি তোর ধারণা পেয়ে গেলাম। আল্লাহ, আবার কোন ঝামেলার মধ্যে ফেললে আমাকে। দেখ, তোর আব্বু আম্মুর কাহিনী দেখে এসব বলছি, কিন্তু তুই যদি এসব সিরিয়াসলি নিস। তুই তো এসব মজা করে বলছিস, তাই না? আমি মনে হয় বাচ্চা, কিছুই বুঝি না। আচ্ছা, আমি সরি। তোর সরি তোর কাছেই রাখ, আর কখনো আমার সামনে আসবি না। আমার সাথে রুমে চল। কোনো দরকার নেই, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে দূর চল। জান্নাতকে ধরে রুমে নিয়ে এসে রুম বন্ধ করে দিলাম। সরি বললাম তো, তবু এমন করার কি আছে শুনি? তুই আমার আব্বু আম্মুর ব্যাপারে উল্টাপাল্টা বলছিস। কিছু সময় আগেও তো তুই তোর আব্বুকে দেখতে পারছিলি না। তবুও তো উনি আমার বাবা। আরে রাখ তোর বাবা বাল, তোদের এমন কেমিস্ট্রি দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছি। তোকে খুশি করার জন্য তোর আব্বুর নামে বদনাম করলে সেটা আমার দোষ। আবার যদি তোর সামনে ওনার সুনামও করি তবু তোর কাছে ভালো না। আরে আমি করবোটা কি? ছেড়ে দে আমাকে। মানে আমাদের সম্পর্ক সব শেষ করে দেওয়া উচিত। কেউ কখনো ভুলেও কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। এই সামান্য ব্যাপার নিয়ে এসব? তোর কাছে এসব সামান্য মনে হলেও আমার কাছে মোটেও এসব সামান্য নয়। তো কি করতে হবে আমাকে? তোর পা ধরে ক্ষমা চাইবো? সেটার কোনো দরকার নেই। আমি চাই না আমার ফ্যামিলির জন্য তোর কোনো সমস্যা হোক। আবার সেই একই কথা, এই পাগল ফ্যামিলির কাউকে কিছু বললে সেটাই সবাই মনে রাখে, কিন্তু সারা জীবন ভালো করে গেলেও সেটার কোনো প্রতিদান থাকবে না। দেখ, তোকে ছাড়া আমার থাকা সম্ভব না। তোর সাথে যতই ঝগড়া করি তবু তো তোকে ভালোবাসি। কোনো দরকার নেই। মেজাজ খারাপ করবি না।
সামান্য এই বিষয় নিয়ে এমন করার কি আছে? ছাড়তে বলছি, আমাকে ছেড়ে দে, তাই কেউ কিছু বলবে না। কষি দুটো মারলাম, কিছু না বলে গালে হাত দিল। ছাড়তে হবে তাই না? যা, ছেড়ে দিলাম। আর কখনো তোর কিংবা তোর ফ্যামিলির সামনে যাব না। চুপ করে আছে, দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। তবুও চুপ করে আছে। অনেক বেশি রাগ হচ্ছিল, নিজেকে কন্ট্রোল করার কোনো মাধ্যম খুঁজে পাচ্ছিলাম না। হাত ধরে বাসার বাইরে নিয়ে এসে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলাম। নিজেকে সামলাতে না পেরে জান্নাত রাস্তায় পড়ে গেল। তবে এখন সেটার প্রতি আমার কোনো ভ্রুক্ষেপ নেই। দাঁড়িয়ে না থেকে বাসার ভিতরে এসে দরজা বন্ধ করে দিলাম। জানিস মেয়েটা এমন, তবু ওর সাথে খারাপ ব্যবহার করার কি আছে? আমাকে না মেরে ওকে মারো। কি করিনি আমি? সব কিছু করেছি ওর জন্য, তবুও সবসময় উল্টাপাল্টা কথা বলবে। তাই বলে তুই ওর সাথে এমন ব্যবহার করবি? এসব যদি ওর ফ্যামিলি জানে তাহলে কি ভাববে বুঝিস কিছু? এত চিন্তা হলে নিজের কোলে নিয়ে বসে থাকো। তোকে আমি আসতেম, আর তুই রুমে যা। আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। মাথাটা পুরো ব্যথা করছে। এসব ঘটনা সহ্য করতে করতে সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি। ঘুমাতে চাইলেও ঘুম ধরবে না, তাই শুয়ে শুয়ে ফোন চালাতে লাগলাম। নিলয় বাসা থেকে বের করে ফেলে দেওয়ার পর নিলয় বাসায় চলে যাওয়ার পর রাস্তা থেকে উঠল জান্নাত। পড়ে যাওয়ার কারণে বাম হাতের কোণে বেশ ভালোই আঘাত পেয়েছে, অনেকটা রক্ত বের হয়েছিল। নিলয়ের এমন ব্যবহার দেখে অনেক কান্না পাচ্ছিল, তবে এখন কান্না করলে চলবে না। সেখানে দাঁড়িয়ে না থেকে বাসার দিকে যেতে শুরু করলো। বাসায় দারোয়ান ছাড়া আর কেউ নাই। জান্নাতকে এমন দেখে দৌড়ে কাছে আসলো। এসব কি করে হলো মা? একটা রিক্সার সাথে লেগে হয়েছে। আচ্ছা তুমি বাসায় চলো আগে, আমি স্যারকে কল করে দিচ্ছি। সেটার দরকার নেই কাকু, আমি নিজেই পরিষ্কার করে নেব। আর এসব তুমি আব্বু আম্মুকে কাউকে বলো না। কিন্তু ওনারা যদি পরে জানতে পারে তখন সবাই আমাকে বকা দেবে। কিছুই বলবে না। আর কোনো কথা না বাড়িয়ে বাসার ভিতরে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল। এখন রক্ত বের হওয়া বন্ধ হয়েছে, তাই ভাইডেন দিয়ে ক্ষত জায়গা পরিষ্কার করে সেখানে ক্রিম লাগিয়ে ঘুমানোর চেষ্টা করলো। বিকালবেলা রিহানের ডাক শুনে জান্নাতের ঘুম ভাঙে। জান্নাতের ঠোঁটে ওখানে কালো দেখে রিহান জিজ্ঞেস করে, আপু তোমার কি হয়েছে? আমার কি হবে? মনে হচ্ছে তোমার মুখে কেউ আঘাত করেছে, অনেক কালো হয়ে আছে। পড়ে গিয়ে এমন হয়েছে। ও আম্মু হাসপাতালেই আছে? না, বাসায় নিয়ে আসছে। কখন? কিছুক্ষণ আগে আম্মু তোমার কথা জিজ্ঞেস করলো, তাই তোমাকে ডাকার জন্য এখানে আসছি। ও, খাইছিস কিছু? হুম। তুই যা, আমি আসছি। ঠিক আছে। রিহান চলে যাওয়ার পর জান্নাত সেভাবেই কিছু সময় শুয়ে রইল। অলসতা ভর করেছে, যার জন্য উঠতে কেমন একটা ভালো লাগছে না। তবুও নিজের মায়ের জন্য তো উঠতেই হবে। আর শুয়ে না থেকে উঠে নিজের বাবা মায়ের রুমে গেল। সেখানে যাওয়ার পর জান্নাত দেখলো তার বাবা তার মাকে খাইয়ে দিচ্ছে। এমনটা দেখে জান্নাতের বেশ ভালোই লাগছিল, তাই চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলো তার আব্বু আম্মুর ভালোবাসা। কিন্তু তখন রিহান বলে উঠল, ওই যে আপু আসছে। আয় এদিকে আয়। হুম। কি হয়েছে? কই কিছু না তো। মনমরা লাগছে অনেক। তোমাকে নিয়ে টেনশন করছিলাম। এখন আমি ঠিক আছি। আমি সরি মা, আসলে কাল রাতে কি থেকে কি হয়ে গেল। বাদ দাও এসব, তোমরা হ্যাপি আছো এটাই অনেক। সব ভুলে গিয়ে নতুন করে সব শুরু করো। খেয়েছিস কিছু? সকালে খেয়েছিলাম, এখন আর খেতে ভালো লাগছে না। কিছু খেয়ে নে। এখন আর খাবো না। এখন কি নিলয়দের বাসায় যাবি? ওখানে কেন যাব? এমনি ভাবলাম হয়তো ওখানে যাবে। ওসবের কথা বাদ দাও আম্মু, আমি আর ওসব কিছু ভাবতে চাই না। কিছু হয়েছে আমার জন্য? কি হবে? দেখো আব্বু, ওটা আমার শ্বশুর বাড়ি না, তাই সেসব বাদ দাও। বিয়ে দিয়ে দেই? কি বলো তুমি? হ্যাঁ, সেটা করলে মেয়ে খুশি হবে। ঘোড়ার ডিম বোঝো তোমরা। ওই তুই নিজেও, রিহান রুমে যা। ওকে। গেলাম আমি। রুম থেকে বের হয়ে জান্নাত ছাদে চলে গেল। অনেক দিন পর ছাদে এসেছে। এখন আর আগের মতো তেমন ছাদেও আসে না, যদিও কোনো কারণ নেই ছাদে আসার। তবে আগে বিকেল হতেই একবার ছাদে আসতো। সে যাই হোক, কিছু সময় ছাদে থাকার পর ছাদে আসলো। জান্নাত এক নজর দেখে কিছু না বলে আগের মতোই রইল। মন খারাপ? বলছি একবারও। দেখে মনে হচ্ছে মন খারাপ। আর তোকে দেখে মনে হচ্ছে তোর পেটে বাচ্চা আছে, তুই প্রেগনেন্ট। নাউজিবিল্লাহ, কিসব বলিস?
তোকে দেখে আমার মনে হয়েছে। আচ্ছা সরি, এখন বল কি হয়েছে? কি হবে? একা একা মন খারাপ করে সাথে কি করছিস? ছাদে কি একা আসা যাবে না? রাগ করেছিস কেন? আমি একবারের জন্য বলেছি আমি রাগ করেছি। এমন করে কথা বলছিস কেন? বাল, তুই যা এখান থেকে। কেন বাবু, আমি থাকলে কি হবে? লাথি খাওয়ার শখ হয়েছে? না গো বান্ধবী, এমনিই গরম লাগছে আর তুই এসে জড়ায় ধরে আসোস। ছাড় কুত্তি। আচ্ছা ছাড়লাম, কিন্তু আমাকে কি বলা যাবে না? এমনি মন খারাপ, আম্মুর এমন অবস্থা, আর সকালে রিক্সার সাথে লেগে পড়ে গেছিলাম। ও কফি খাবি? এখন বাইরে যাব না। বাইরে না, বানিয়ে নিয়ে আসি আমি। কাহিনী কি বলতো? কিছুই না, তুই থাক, আমি বানিয়ে। যাও মাদার তেরেসা, কল্যাণ করো। সাদিয়া দাঁড়িয়ে না থেকে হাসতে হাসতে নিচে চলে গেল। তবে জান্নাতের মনে কেমন একটা খটকা লাগছিল সাদিয়ার জন্য। হঠাৎ করে মেয়ে এত ভালো কিভাবে হলো? তবে জান্নাত এসব কিছু না ভেবে ছাদের উপর হাঁটাহাঁটি করতে করতে সাদিয়া কফি নিয়ে আসলো। দুজন কথা বলার পাশাপাশি নিজেদের কফি খেতে লাগলো। সারাদিন বাসায় থাকতে ভালো লাগছিল না, তাই সন্ধ্যার পর সোজা বিদ্যুতের টঙের দোকানে আসলাম। কি খবর? আর খবর? আজ একা কি মনে করে? সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, তাই আমি নিজেই আসলাম। চা নে। চা নিলাম। মন খারাপ? খুব একটা না, তাই বাসাতে হয়েছি। মন খারাপ থাকলে খোলা হাওয়া লাগতে দেওয়া উচিত। তোর এখানে হাওয়া না পেলেও গরম চা ঠিকই পাওয়া যায়। যা শেষ করে একটা সিগারেট আর ম্যাচ নিয়ে সেখান থেকে চলে আসলাম। সবার সামনে কখনো সিগারেট খাইনি, তাই সবসময় লুকিয়েই খেতে হয়। যদিও তেমন একটা খাই না, তবে যখন ডিপ্রেশনে যাওয়ার উপকূল তখন টুকটাক খাই। বাসায় আসার পথে অন্ধকারে সিগারেট টেনে শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম সবাই বসে ফোনে কথা বলছে। আমাকে দেখে মাহি বলল, আম্মু তোর সাথে কথা বলবে, আয়। কেন? কিছু না বলে আমার কাছে ফোন দিল। কেমন আছিস? ভুলেই গেছিস? তোমাকে কি ভুলতে পারি? এসে ঘুরে যা। যাব পরে। পরে কেন? এখন এক্সাম শেষ আর বাসায় কোনো কাজ নেই, তাহলে এখন ঘরে যা। আপু দুলাভাই থেকে যাবে, তুই আর মাহি চলে যাবে। সেটা ভালো হবে। তাহলে পরশুদিন চলে আয়। ঠিক আছে, আসবো। সত্যি আসবি তো? হ্যাঁ যাব। আপুর কাছে ফোন দে। দুই বোনের কথা বলা শেষ করে সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম। পরের দিন বাসায় তেমন ভালো লাগছিল না, আর জান্নাতের সাথেও কথা হয় না, তাই বন্ধুদের কল দিয়ে মাঠে আসার কথা বললাম। সেখানে সবাই মিলে আড্ডা দিয়ে দিনটা কোনোভাবে পার করলাম। সাথে এটাও বললাম আমি খালাম্মার বাসায় যাব, আসতে কিছুদিন দেরি হতে পারে। বন্ধুরাও না করলো না, কারণ ওরা আমার সব খবর জানে। জান্নাতের সাথে কি হয়েছে না হয়েছে সব ওদের জানা, তাই ওরা নিজেরাও আমাকে যাওয়ার জন্য বাহবা দিল। রাতে সবার সাথে আমি নিজেও আমার দু একটা প্যান্ট শার্ট ব্যাগে তুলে নিলাম। এরপর রাতে সবাই খাবার খাওয়ার পাশাপাশি কখন উঠে রেডি হতে হবে সেটা আব্বু বলে দিল। খালাম্মার বাসায় এসে পৌঁছাতেই দেখলাম আমি খালাম্মার সাথে বসে কথা বলছি। মামি হয়তো জানতো না আমরা আসব, তবে আমাদের দেখে খালাম্মার সাথে তিনি নিজেও আমাদের দিকে এগিয়ে আসলো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না। কেমন আছেন আপু? আগের চাইতে অনেক ভালো, কিন্তু তুমি এখানে কি না জানিয়ে আসছো? না জানিয়ে আসবো কেন? জানলে তোমাকে কখনো আসতে দিবে না, আর তুমি নিজেও আসবে না। ভাবি সব জানি। ও চল রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। দাঁড়িয়ে না থেকে আব্বু আম্মু এক রুমে, মাহির সাথে নীলু এক রুমে গেল। যদিও ওটা মাহির রুমই, আর আমি একটা আলাদা রুমে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ফোন টিপছি, তখন মামি রুমে আসলো। মামিকে রুমে দেখে বসে পড়লাম। বসেন মামি। কেমন আছো? এই তো ভালো আছি। বাসার সবাই কেমন আছেন? আছে ভালোই। এখনো তোমরা রেগে আছো আমার প্রতি? রেগে থাকবো কেন? একবারও কল দিয়ে খোঁজও নেও না। আপনারাও তো নিতে পারতেন। তুমি তোমার নানু আর মামাকে চেনো, যদি তাদের না জানিয়ে আমি তাদের সাথে যোগাযোগ করতে যাই তাহলে আমাকে বাসা থেকে বের করে দিও, দুবার ভাববে না। এখানে আজ কি কারণে? আপু বলল তোমরা আসবে। আপনাকে আসতে দিল বাসা থেকে? তোমাদের আসার খবর জানে না। ও, হাবিব এবার কোন ক্লাসে? ক্লাসে
ওকে নিয়ে আসেননি? না, যদি বাসায় গিয়ে বলে দেয় সে ভয়ে আনেনি, তবে কাজল আসবে। ও, মামির সাথে টুকটাক কথা বলার সময় মাহি রুমে আসলো। মামি, কাজল আসছে। কোথায় এখন? খালামার সাথে কথা বলছে। নিলয়, তোমার সাথে পরে কথা বলছি। ঠিক আছে। কাজল হলো আমার মামাতো বোন। ছোটবেলায় খালাম্মার বাসায় যখন আমি আসতাম তখন কাজল নিজেও এসে থাকতো, তবে সময়ের সাথে সাথে সবাই বদলে গেছে। আমি তেমন খালাম্মার বাসায় আসি না, এদিকে কাজলের সাথেও কথা হয় না। জানি না কেন যোগাযোগ নেই, তবে মনে হয় ওর বাসার জন্য যোগাযোগ করতে ভয় পায়। তবে এসব নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই, যে যার মতো জীবন পরিচালনা করতেই পারে। মামি চলে যাওয়ার পর ফোনটা চার্জে দিলাম, পুরো বন্ধ হয়ে গেছে। ফোন চার্জে ঢুকিয়ে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। সারাদিন জার্নি করে অনেক ক্লান্ত লাগছে, তাই শরীরটা এলিয়ে দেওয়ার সাথে সাথেই ঘুমিয়ে গেলাম। জান্নাত রুমে একাকী বসে আছে, তখন সাদিয়া রুমে এসে জান্নাতের কাছে বসলো। জান্নাত কিছু না বলে ওর দিকে একবার দেখে পুনরায় নিজের ল্যাপটপের দিকে নজর দিল। ওই কি? বন্ধ কর না। কি হয়েছে আগে বল। কথা আছে। কি কথা? চল না, ঘুরতে যাই। ঘুরতে যাবি? যা, আমাকে বলার কি দরকার আছে? তোকে নিয়েই তো যাব। আমার মুড ঠিক নেই। গেলে ঠিক হয়ে যাবে। বোন, তুই যেখানে যেতে চাস যা, একা যেতে ভয় পেলে রিহানকে সাথে নিয়ে যা। জানো, যেখানে যাব সেখানে তো রিহানকে নেওয়া যাবে না। কাহিনী কি সেটা বল। সিলেট যাব ঘুরতে। যাব না। চল না, অনেক মজা হবে। তোর মজা করার শখ হলে তুই যা। আব্বু একা যেতে দিবে না। আর তাছাড়া আমি একা একটা মেয়ে কিভাবে চাই? দেখ, মাত্র আমাদের ব্রেকআপ হয়েছে আর তুই এরই মাঝে ঘোরাফেরার কথা বলছিস। নিলয়কে নিয়েই যাব। তুই বললি আর ও যাবে। ও গেলে যাবি? না। আবার না কেন? ওর সাথে আমি কোনো প্রকার কথা বলতে চাই না। চুপ, আমি ওকে কল দিচ্ছি। সাদিয়া ফোন বের করে নিলয়ের নাম্বারে কয়েকবার কল দেওয়ার পর বন্ধ দেখালো, তাই রাফির নাম্বারে কল দিয়ে লাউড স্পিকার করলো। রাফি, নিলয়ের নাম্বার বন্ধ কেন? জানি না সঠিক। তুই ওর সাথে? না, নিলয় তো চলে গেছে। চলে গেছে মানে? ওরা দূরে একটা জায়গা নিছে। কোথায় সেটা? সেটা বলিনি, ওর খালা আম্মার বাসার ওদিকেই হয়তো। আর আসবে না? জানি না আমি। এখন রাখছি, একটা কাজ করছি। সাদিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই রাফি কল কেটে দিল। সবই তো শুনলি, চল না আমরা যাই। তুই প্লিজ আমাকে একা ছেড়ে দে। আমি শিওর নিলয় আসবে। তুই প্লিজ মন খারাপ করিস না। প্লিজ যা। সাদিয়া আর কিছু না বলে উঠে চলে গেল। জান্নাতে নিজেরও ভালো লাগছে না। সামনে থাকা ল্যাপটপ হাত দিয়ে দূরে সরিয়ে দিয়ে কিছু একটা ভাবতে লাগলো, তবে নিজের জন্য না, একটা অপূর্ণ ভালোবাসার কথা। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম সন্ধ্যা হয়ে গেছে। হালকা শীত শীত লাগছে। নভেম্বর মাস, তাই শীতের আভাস ভালোই বোঝা যাচ্ছে। শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা ছাদে চলে গেলাম। আজ আর বাসা থেকে বের হব না, তাই ছাদ থেকে আশেপাশের প্রকৃতি দেখছিলাম। তবে হঠাৎ লক্ষ্য করলাম কেউ একজন ছাদে আসলো। হালকা অন্ধকারে তেমন একটা চেনা যাচ্ছিল না, তবে বেশ ভালো করে বোঝা যাচ্ছিল কোনো মেয়ে। কি অবস্থা? চিনলাম না সঠিক। না চিনলে কি কথা বলা যাবে না? সেটা বলিনি। তবে আমার মনে হলো এটাই। অনেকের মন অনেক কিছুই বলে। সেটা ঠিক। অবস্থা তেমন স্থিতিশীল নয়। পাগল কুত্তা, আমি কাজল। কোন কাগল? তুই কয়টা কাজলকে চিনিস? অনেকগুলারে চিনি, তার মধ্যে দুটো আমার এক্স আর একটা আমার মামাতো বোন। যদিও ও পাগলির কোনো ঠিক ঠিকানা নাই, তাই বললাম অনেকগুলোকে চিনি। শালা, আমাকে পাগলি লাগে তো। আগে লাগতো, এখন এই অন্ধকারে ঠিকভাবে দেখতেই পারছি না। মজা বাদ দে, কেমন আছিস? এই তো ভালো, তুই? আছি বিন্দাস। আসছিস সেই কখন, আর তুই এখন কথা বলতে আসছিস? তুই নিজেই কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিলি, তাছাড়া তুই নিজেও জার্নি করে আসছিলি, তাই আর ডাকিনি। ও, চল নিচে যাই। নিচে গিয়ে আমি কি করব? কথা বলি সবার সাথে। তুই যা। ওকে, এখানেই কথা বলি। চল বসি। ছাদের একপাশে দুজন বসার পর কাজল বাদাম হাতে দিল। বাদাম নে। তোর বাসার সবাই আছে? ভালোই। চল কাল ঘুরতে যাই। কোথায়?
আমাদের বাসায়। তোদের বাসায় আমি কেন যাব? ওটা তোর মামার বাসা। ভাগ, আমি যাব না। কেন? এমনিই যাব না। তাহলে আমার মামার বাড়ি যাই। তোর মামা বাড়ি গেলে সবাই আমাকে ভাববে ফ্রি দাওয়াত খেতে চলে আসছি। কুত্তা, বি পজিটিভ, সবসময় উল্টা বুঝিস কেন? সোজাই তো বললাম। কাল তাহলে যাচ্ছি, ওকে? তুই আর আমি? হ্যাঁ। মাহি যাবে না? মাহি নীলুকে নিয়ে বের হবে। ও আচ্ছা, যাব। ওকে চল এখন নিচে যাই। সেখানে না থেকে দুজন ছাদ থেকে নেমে বাসার ভিতরে আসলাম। তোরা নাস্তা করবি না? হ্যাঁ দাও, অনেক ক্ষুধা লাগছে। এত টাইম তো বাদাম খালি। বাদাম খেয়ে পেট ভরে? তুই ভালো জানিস। বড় ফুপি, তোমার ছেলে এমন কেন? ও আবার কেমন হবে? একদম পাগল আর ঘাটতেরা। আম্মুর কাছে এসব বললেও বিশ্বাস করবে না। তোমার বাসা থেকে কেউ জানে যে তুমি এখানে আসছো? শুধু আম্মু জানে আঙ্কেল। সবাইকে না বলে এখানে আসা ঠিক হয়নি। ওনারা আমাদের এমনিতেই সহ্য করতে পারে না, আর তুমি কাউকে না বলে আসছো। ওদের সবার মাথায় গোবর থাকলে আমার কি? আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই। তবে জানলে তোমাকে বকা দিবে। ফুপি, তুমি আঙ্কেলকে বোঝাও তো। আচ্ছা বাদ দাও, এখন আর কথা না বলে নাস্তা করে নাও। পরের দিন একটা রিক্সা নিয়ে আমি আর কাজল ওর মামার বাসার দিকে রওনা দিলাম। মাঝপথে দুজনের মধ্যে বেশ ভালোই কথা হয়েছে। অনেক ছোটোবেলায় এসেছিলাম, ঠিকভাবে মনেই নেই ওর মামা কিংবা নানার চেহারা। একটা বাসার সামনে এসে রিক্সা দাঁড় করিয়ে নামলাম। সম্ভবত এটাই কাজলের মামা বাড়ি। রিক্সা থেকে নামার পর দুজন বাসার মধ্যে চলে গেলাম। হঠাৎ কাজলকে দেখে একজন বলতে লাগলো, মেয়ে তো দেখছি নিজের বয়ফ্রেন্ড নিয়ে চলে এসেছে। আজ এর কথা বাদ দাও তো। ওর নাম নিলয়, আমার ফুফাতো ভাই আর আমার বয়ফ্রেন্ড, তোমার ছেলে। সেই ছোট্ট নিলয়? হ্যাঁ। সরি, আসলে চিনতে পারিনি। কেমন আছো? জি ভালো আছি, আপনি? ভালো আছো? বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। যাও। আর তোমার ছেলে মেয়ে কোথায় গেছে? ছেলে বাইরে আছে আর মেয়ে রুমে আছে। ও, বস, আমি আসছি। উনি সেখান থেকে চলে যেতেই কাজল বলল, উনি আমার মামি। হ্যাঁ চিনতে পারছি, কিন্তু বয়ফ্রেন্ড কে? আবরার হচ্ছে আমার মামাতো ভাই, সাথে আমার বয়ফ্রেন্ড। সেই কবে থেকে দুজন প্রেম করি। তবে পাগল ফ্যামিলির কেউ বুঝতে চায় না আমরা রিলেশনে আছি। সবাই ভাবে আমরা মজা করছি। ও। আর ওনার একটা মেয়ে আছে, নাম আহি। কুত্তিটা আমার সাথে পড়াশোনা করলেও কুত্তি আমার চাইতেও সেই ব্রিলিয়ান্ট। তুই পড়াশোনাও করিস? সেটাই তো, আমার সাথে থেকেও ভালো কেমনে হই? তোরাই ভালো জানিস। দুজন কথা বলছি, এমন সময় একটা মেয়ে আমাদের মাঝে আসলো। ওনাকে ঠিক চিনলাম না। ও হচ্ছে আমার নিলয়, আমার মামাতো ভাই। আর নিলয়, এটা হচ্ছে সেই কুত্তিটা। বুঝলাম। আপনি আমাকে কুত্তি বলে মানলেন? আমি কোথায় মানলাম? তুমি বললেন কেন? বুঝলাম। সেটা তো আপনাকে চিনলাম বলে বলছি। কুত্তি, আমার ভাইয়ের লোকে ভালো করে কথা বল। অতিথিকে সম্মান করতে জানিস না? উনি অতিথি ঠিক আছে, তবে তুই তো অতিথি না। তুই ভাগ এখান থেকে। আইসে। মেয়ে মানুষ আর কিছু পারুক আর না পারুক, খুব করে ঝগড়া ভালোই করতে পারে। এদিকে ওদের কথাবার্তা শুনে আমি যখন তখন বেহুশ হয়ে যাব। এসবের মাঝে কাজলের মামি আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। ওনার সাথে টুকটাক কথা বলার পাশাপাশি নাস্তা শেষ করলাম। অনেক সুন্দর এবং মিশুক প্রকৃতির মানুষ, সবার সাথে বেশ ভালোই মিশে যেতে পারে। তোরা বাসায় না থেকে নিলয়কে নিয়ে ঘুরে আয়। আবরার আসবে কখন? তোর আবরার যাবি কিনা বল। যাবই তো। তাহলে চল। তুই রেডি হয়ে আয়। রেডি হওয়ার কিছুই নেই। প্রকৃতি যেটা উপহার দিয়েছে সেটাই মানুষের আসল সৌন্দর্য। হয় বনু, চলো। আমি গেলাম। সাবধানে যাস। আল্লাহ হাফেজ আন্টি। খুদা হাফেজ। আর বাসায় না থেকে তিনজন বাসার বাইরে এসে একটা রিক্সা নিলাম। এখানকার কিছুই চিনি না, তাই ওরা নিজেদের মধ্যে কথা বলে কোনো একটা জায়গাতে যেতে লাগলো। কিছুদিন খালাম্মার বাসায় থাকার পর আমি আর মাহি বাসায় চলে আসলাম। আমাদের রেজাল্ট দেওয়ার পাশাপাশি ক্লাসও শুরু হয়েছে। পুরো বাসায় শুধুমাত্র আমরা দুজন। আগেই বলেছি মাহি অনেক ভালো স্টুডেন্ট, যদিও এখানে থাকতে বেচারির কষ্ট হবে, তবে ওর মনোবল আছে, এখানে ভালো করেই থাকতে পারবে।
রুমে বসে আছি তখন মাহি নক করলো। আসবো? আয়। বাজারে যেতে হবে। কেন? রাতের জন্য রান্না করতে হবে না? আজ করা লাগবে না। কুত্তা, তাহলে খাবো কি? বাইরে থেকে খেয়ে আসবো, না হলে খাবার নিয়ে আসবো। আজ তুই নিজেও অনেক ক্লান্ত। বাইরের খাবার খেয়ে পেট খারাপ হবে। কিচ্ছু হবে না বোন, তুই এখন বিশ্রাম কর, সন্ধ্যার পর তোকে নিয়ে যাব। ঠিক আছে। মাহি আর কিছু না বলে রুম থেকে চলে গেল। আমিও আর বসে না থেকে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার দিকে রাফির ফোন পেয়ে ঘুম ভাঙল। কিরে, আসবি কবে? আজ চলে আসছি। এসে বললিও না? ভাই অনেক ক্লান্ত ছিলাম। মাঠে আয়। এখন যেতে পারবো না রে। কেন? মাহিকে নিয়ে বের হতে হবে। ওকে নিয়ে আবার কোথায় যাবি? বাসায় এখন শুধু আমরা দুই ভাই বোন। আজ ক্লান্ত থাকায় ওকে রান্না করতে বারণ করছি। দুজন বাইরে থেকে খাবো। শালা, আমার বাসা নাই? আমি আম্মুকে বলছি তুই আর মাহি আসবে। আরে না, অন্য একদিন যাব। আজ আসবি মানে আজ। আম্মা কয় তুমি এদিকে আসো তো। কি হয়েছে? নীলয়ের বাসায় কেউ নেই, তাই নাকি হারামিটা বাইরে খাবে। আমাদের বাসায় আসতে বল। তুমি বলো ওর সাথে খালাতো বোনও। দে। বুঝতে পারলাম আমাদের আজ আর বাইরে খাওয়া হলো না। রাফি আন্টিকে ফোন দেওয়ার পর আন্টি বলতে শুরু করলো, আমরা তো তোর কেউ না, তাই না? আন্টি তুমিও মজা নিচ্ছ? তাহলে আসবি বল। আচ্ছা আসবো। সকাল সকাল আসিস, তাহলে একটু আড্ডা দেওয়া যাবে। ঠিক আছে। এখন কি করবি তাহলে? তুই ভালো করেই জানিস। আশা লাগবে না, ওকে? শালা মাঠে আয়, আমি আসছি। ওকে। কল কেটে দিয়ে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলাম। মাহি সম্ভবত ওর রুমে আছে, তাই ওর রুমে গিয়ে নক দিলাম। ফ্রি আছিস? হ্যাঁ আয়। আমি একটু বাইরে যাচ্ছি, তুইও চল। তুই একা খেতে যাবি নাকি? একটা দাওয়াত পেয়েছি, তবে সেখানে দেরি আছে যাওয়া। ও, যাবি কোথায়? রাফির সাথে দেখা করতে। ওকে, আমি বৃষ্টি আপুদের বাসায় যাব। বাসা লক দিয়ে যাবি? জানি, আমি বলতে হবে না। বাই বনু। বাসা থেকে বের হয়ে সোজা মাঠে আসলাম। রাফি আগে থেকেই বসে আছে। আপনারা ভাবছেন জয় আর রাহুল কোথায়? আসলে হারামিরা এক্সামের পরের দিনই নিজেদের আত্মীয়দের বাসায় ঘুরতে গেছে। সে যাই হোক, রাফির কাছে এসে বসলাম। মাইকে নিয়ে আসলি না? শালা, ওকে আনতে যাব কেন? বাসায় একা কি করবে? বৃষ্টির সাথে আছে। ও, সাইদের ব্যাপারে জানিস? আমি কিভাবে জানবো? সাইদের বিয়ে ঠিক হয়ে গেছে। গুড নিউজ। তোকে কিছু বলেনি? আমাকে বলবেই বা কেন? তোকে নাকি কল করেছিল, তোর ফোন বন্ধ পাচ্ছিল, আর বিয়ে 2 দিন আগে ঠিক হয়েছে, কেউ তেমন জানে না। বাদ দে এসব বিয়ে শাদির কথা। আরও একটা কাহিনী ঘটেছে। তোর কাহিনী তোর কাছেই রাখ। ওই 2 শালা কবে আসবে? আরে শোন, যেটা বলি। বল। জান্নাত হাত কেটেছিল। কেন? জানি না, সবাই জিজ্ঞেস করছে কিন্তু কাউকে কিছু বলেনি। ওর বাবা মায়ের জন্য হয়তো। আরে না, ওর বাবা এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। ভালো হলেই ভালো। এখন কোথায়? জান্নাত হুম, বাসায় আছে, তবে কারোর সাথে নাকি তেমন কথা বলে না। গেছিলি ওর বাসায়? তবে তখন ঘুমাচ্ছিল, আর আম্মা এসব আমাকে বলেছে। ও, তবে আমার মনে হয় সব তোর জন্য। দুজন অনেকটা সময় নিয়ে কথা বলার মাঝে রায়হান আসলো। রায়হান হচ্ছে রাফির ছোট ভাই। ভাইয়া, আম্মু ডাকে তোমাকে। বল, নিলয় আসছে, ওর সাথে আসি। ভাইয়াকে সাথে নিয়েই চলো। তুই যা, আমি আসছি। ওকে। রায়হান চলে যাবার পর রাফি বলল, চল তাহলে যাই। না তুই যা, আমি বাসায় যাই। কেন? মাহিকে সাথে নিয়ে আসি। সেটাই ভালো হবে। আচ্ছা যাই তাহলে। সেখান থেকে উঠে বাসার দিকে রওনা দিলাম। মাঝপথে মাহিকে কল দিয়ে রেডি হতে বললাম, যদিও মাহি তখন বৃষ্টিদের বাসায়, তবে আগে থেকে বললে একটু লেট কম হবে। বাসায় এসে বুঝতে পারলাম মাহি নিজের রুমে আছে, হয়তো রেডি হচ্ছে। আমিও রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে বাইরে আসলাম। কিছু সময়ের মাঝে মাহিও আসলো, আর দেরি না করে দুজন রওনা দিলাম। দাওয়াত কোথায়? রাফির বাসায়। তোর গাওড়া ফ্রেন্ডদের বাসায়? রাফি গাওড়া হতে যাবে কেন? অনেক রাগী, কথায় কথায় রাগ দেখায়। তবে ওর মন অনেক ভালো। ও। দুজন কথা বলতে বলতে রাফির বাসায় এসে পৌঁছালাম। বাসার কলিং বেল বাজাতেই রাফি নিজেই খুলে দিল। স্বাগতম। সর শালা। বাসায় ঢুকে আন্টিকে সালাম দিলাম। তুমি মাহি, তাই না? জি আন্টি।
আসো মা, বসো এখানে। সবাই সোফার উপর বসতে একটা রুম থেকে জান্নাত আর ওর ছোট ভাই বের হলো। আন্টি আমি যাচ্ছি। জান্নাতকে হঠাৎ দেখে বুকের ভিতর একটা সাইক্লোন বয়ে গেল। জান্নাতকে এমন অবস্থায় দেখে বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব করছিলাম, সাথে নিঃশ্বাসটাও অনেক ভারী হয়ে আসছিল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চুলগুলো এলোমেলো, ঠোঁটও ফেটে গেছে। হাতের দিকে লক্ষ্য করে দেখলাম ব্যান্ডেজ এখনও আছে। জান্নাতকে এমনভাবে দেখবো সেটা কখনো ভাবতে পারিনি। আমি জানি জান্নাত অনেক রাগী, তবে আগেও নিজের ঠিকভাবে যত্ন নিত, অনেক বেশি কেয়ারিং ছিল। কিন্তু আজ এমন দেখে মুহূর্তের মাঝে নিজেকে দোষী মনে হতে লাগলো। জান্নাত চলে যাওয়ার জন্য বলায় আন্টি বলল, সে কি, খেয়ে যা। বাসায় গিয়ে খাবো। আমি কিন্তু রাগ করব। তোমার বাসায় মেহমান আসছে। তুই মনে হয় ওদের চিনিস না? চিনি, কিন্তু রিহান বাসায় যাবে বলছে। রাইহান, ওকে রুমে নিয়ে গিয়ে খেলা কর, ড্রয়ারে অনেক কিছু পাবি। ওকে আম্মু, রিহান চল। কি করবো আপু? যা। রায়হানের সাথে রিহান রুমে যাওয়ার পর আন্টি জান্নাতকে নিজের কাছে বসালো। তোমার হাতে কি হয়েছে আপু? হালকা কেটে গেছিল। ও, তোমার বাসায় কে কে আছে মা? আব্বু, আম্মু, ছোট বোন আর আমি। তোমার আব্বু কি করেন? ব্যাংকে জব করার পাশাপাশি খামার আছে আমাদের, সেগুলো দেখাশোনা করে। ও, বেশ ভালো তো। আমার খাবার দেখার অনেক ইচ্ছা। এবার তোমাকে নিয়ে যাব আপু। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আর রাফি রুমে যাচ্ছি। সেটা দরকার নেই, আমি খাবার দিচ্ছি, সেটা সবাই খেয়ে নে। ঠিক আছে, দাও। জান্নাতের সাথে মাহি টুকটাক কথা বললেও আন্টি উঠে সবার জন্য খাবার বেড়ে দিল। সবাই খাবার টেবিলে বসে টুকটাক কথা বলার পাশাপাশি খাবার খাওয়া শেষ করলাম। তবে জান্নাতের সাথে আমি এখনও কোনো কথা বলিনি। বলতে চেয়েও আন্টির জন্য বলতে পারছিলাম না, কিন্তু কোনো একটা কারণে আন্টি রুমে গেলে জান্নাতকে সাথে নিয়ে রাফির রুমে আসলাম। দুজন রুমে এসে চুপ করে দাঁড়িয়ে আছি। কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। কিছু বলবেন? হ্যাঁ বলবো। বলুন। হাত কেটেছিস কেন? হাত কেন কাটতে যাব? তাহলে হাতে ব্যান্ডেজ কেন? টেবিলে বসে থাকার সময় হঠাৎ করে ফল কাটার ছুরি হাতে পড়েছে। আমাকেও মিথ্যা বলতে হবে? দেখুন, আমি আপনাকে মিথ্যা বলছি না। আর আপনি এসব জেনে কি করবেন? কারণ আমি তোকে। আপনি কিছুই না। আপনি বাসায় যান, আপনাদের জন্য আপনার বাসার সবাই অপেক্ষা করে বসে আছে। অপেক্ষা করার মানুষগুলো নেই? ও, আমার কথা শুনে তোর বিরক্তি লাগছে? সেটা বলিনি, তবে ভালো লাগছে না। বাসায় গিয়ে ওষুধ খেতে হবে। ও, যাব? আমি তো আর কেউ না, তাহলে আমার থেকে পারমিশন নেওয়ার কি আছে? ওকে। কথা না বাড়িয়ে জান্নাত রুম থেকে বের হয়ে আন্টিকে বলে ওর ছোট ভাইকে সাথে নিয়ে চলে গেল। আমরাও আর দেরি না করে বের হলাম। রাফি আমাদের সাথে বাসা থেকে বের হয়ে আসলো। তুই বাসায় যা। যাব। তবে জান্নাত কিছু বলেছে? আমাকে কিছু ভাবে না ওর লাইফে, হয়তো এসবের জন্য আমি নিজেই দায়ী। চিন্তা করিস না, আমি ওকে বলবো। সেটার দরকার নেই। কেন? আমি বলছি তাই। ঠিক আছে, কাল থেকে কি ক্লাস করবি? আগে দুজনের ভর্তি হওয়া লাগবে। তাহলে সকাল সকাল যাস। বাই। রাফিকে বিদায় জানিয়ে দুই ভাই বোন বাসার দিকে রওনা দিলাম। দুজনের মাঝে টুকটাক কথা হলেও জান্নাতের সম্পর্কে তেমন কথা বলি নাই। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে দেখলাম মাহি বসে আছে। কুত্তা, এত দেরি করে উঠলি কেন? তো কি করব? বাজারে যাওয়ার কথা ছিল তোর। দুজন কলেজ থেকে আসার পর করব। তোর মতো অলস কাউকে দেখিনি। তোকে দেখে মনে হচ্ছে তুই রেডি আছিস। তাহলে ভর্তির জন্য সব কাগজ নিয়ে আয়। আমি দাঁড়ালাম এখানে। ওকে। মাহি রুমে যাওয়ার পর একটা ব্যাগ নিয়ে আসলো। সম্ভবত ব্যাগে সব কিছু আছে, তাই আর দেরি না করে দুজন বের হলাম। প্রথমে দুজন একটা হোটেল থেকে সকালে নাস্তা করে বের হয়ে কলেজে গেলাম। মিনারের উপর দুজন বসে আছি, তখন লক্ষ্য করলাম সাদিয়ার সাথে জান্নাত আসলো। সাদিয়া জান্নাতের থেকে আলাদা হয়ে ফ্রেন্ডের দিকে চলে গেল, আর জান্নাত এসে মিনারে বসলো। হয়তো আমাদের এখনও খেয়াল করেনি। মাহির সাথে কথা বলার ফাঁকে ফাঁকে লুকিয়ে জান্নাতকে দেখছিলাম। আগের মতো আর নেই। আগে অনেক সাজসজ্জা করে কলেজে আসতো, কিন্তু এখন সেসবের কিছুই নেই। হঠাৎ রাফির ডাক শুনতে পেলাম। নিলয়, এদিকে আয়। মাহি চল। দুজন উঠে রাফির দিকে যাব, তখন খেয়াল করলাম জান্নাত আমাদের দিকে তাকিয়ে আছে। তবে
এই তাকানোর মাঝে রয়েছে অনেক বেশি আশা, মায়া। জানি না আমার কি হয়েছে, সবটা সময় ওর সাথে কথা বলতে ইচ্ছে করে। আজ একটা কথা বুঝতে পারছি, সময় থাকতে সবার মর্যাদা দিতে হয়। এই কথাটার মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি। রাফির সাথে এসে সবাই ভর্তি হয়ে নিলাম। আমাদের দেরি না হলেও মাহি নতুন স্টুডেন্ট, তাই ওর জন্য অনেক কিছু প্রয়োজন ছিল। সব কিছু শেষ করে মাঠে এসে দাঁড়ানোর পর সুমু, রাত্রিদের সাথে জান্নাত আসলো। তবে ওদের থেকে একটু পেছনে দাঁড়িয়ে আছে, হয়তো আমার সাথে কথা বলতে চায় না, সেই কারণে। তোদের কি হলো? পরশু সুমুর বার্থডে, তাই আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে বার্থডে পালন করতে যাচ্ছি। তবে এসবের জন্য তোমাদের লাগবে। আমাদের কেন লাগবে? একটা রেস্টুরেন্টে গিয়ে মেয়েরা এসব করবে কেমন দেখায়? আপু, আমাদের বাসা ফাঁকা আছে, যদি আপনারা চান তাহলে আমাদের বাসায় সব আয়োজন করতে পারো। পাগল নাকি? ওদের বাসায় নিলে বাসার ফেলোরা বাজায় ফেলবে। কিছুই হবে না। আর জান্নাত আপু তো আমাদের সাথেই থাকবে। নিলয় ভাইয়া। আমি আর কি বলবো? জান্নাত, তুই কি বলছিস? থ্যাংক ইউ ভাইয়া। ভাগ এখান থেকে। আপনার সমস্যা হলে বলতে পারেন, আমরা অন্য কোথাও খুঁজে নেব। আমার ঠিক এরকম কথাই ভালো লাগে না। অন্য সবার থেকে তুই আমাকে খুব বেশি ভালো করে চিনিস এবং বুঝিস। আপনার মতামত জানতে চেয়েছি। তোর উপর নির্ভর করে। ঠিক আছে, আমরা পরশুদিন সকাল হতেই আপনার বাসায় যাব। অনেক প্ল্যানিং আছে, সেইগুলো সব করব। তবে ভাইয়া প্লিজ একদিনের জন্য কিছু বলবেন না। যেখানে জান্নাত আপু আছে সেখানে ওর বলার কিছুই নেই। তুই চুপ থাক, আর এখন চল। শ্বশুর বাড়ি বোনকে সাথে নিয়ে এসেছে, তাই নিশ্চয়ই বাসায় যাবে। জানি না কোনো সমস্যা। চল আমরা যাই। তিনজন কলেজ থেকে বের হয়ে সোজা বাজারে গেলাম। প্রথমে নিজেদের জন্য কিছু কিনতে হবে। মাহি আম্মুকে কল দিয়ে সব জেনে নিল, রান্না করার জন্য কি কি লাগে বা লাগতে পারে। সে অনুযায়ী বাজার করে কিছু ফলমূল, বিস্কুট ইত্যাদি নিলাম। আমার একার পক্ষে এসব বয়ে নেওয়া মোটেও সম্ভব ছিল না। রাফি থাকায় ও নিজেও কিছু জিনিস নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে বাজারগুলো রেখে সবাই সোফার উপর বসে দীর্ঘশ্বাস নিলাম। আমি তাহলে বাসায় যাই। এখন বাসায় গিয়ে কি করবি? 11:30 বেজে গেছে, বাসায় গিয়ে গোসল করি। পরে যাস, এখন আড্ডা দেই। গেম খেলি সবাই। কি গেম? লুডো। মেয়েদের গেম আমরা খেলি না। আমরা না, শুধু তুই। তুই খেলিস? অবশ্যই, বাসায় ফ্রি থাকলে আম্মু, আমি আর রায়হান মিলে মাঝে মধ্যেই খেলি। বাহ, চমৎকার। তাহলে তোরা খেল, আমি পারি না। তবুও খেলবি? আরে আমি গেম খাবো। তাতে কি, সবাই খেলবো। হারলে কিন্তু কিছু না। আর কি করা, বাধ্য হয়ে খেলতে হলো গেম। রাফির মোবাইল থেকে গেম বের করে শুরু করলাম। প্রথম ভালো খেললেও মাঝে এসে দুজন মিলে আমার গুটিকে খেয়ে দিয়ে সবগুলোকে ঘরে পাঠিয়ে দিল। তবে চিন্তার কোনো কারণ নেই, গেমটা আমি নিজেই খেয়েছি। যা, গেম জোর করে দেয়া গেম। তবুও তো খাইছিস। এই জন্য খেলতে চাইনি। আচ্ছা, আর বলবো না। তবে তোরা যদি আমার কিছু বলতে যাব, তখন ফোনে একটা কল আসলো। অপরিচিত নাম্বার, হয়তো রং নাম্বার কেউ হবে। তবুও কল রিসিভ করলাম। অগ্নিলা। হঠাৎ এই নামে? তুই ভালো করে জানিস এই নামে তোকে আমি কখন ডাকি। তোরা কথা বল, আমি আসছি। সোফা থেকে উঠে রুমে চলে আসলাম। বাসায় কে আছে এখন? রাফি আছে। ও, আর আমি সরি, তখন আসলে মনটা খারাপ ছিল, তাই উল্টাপাল্টা কথা বলে দিয়েছিলাম। সমস্যা নেই। ঠিক আছে, রাখি, ভালো থাকবেন। শুধু সরি বলার জন্য কল করেছিলি? ও ঠিক আছে, রেখে দে। আর একটা কথা। হ্যাঁ বল। সাদিয়ার বিয়ে ঠিক হয়েছে আগামী 22 তারিখ। আঙ্কেল আন্টিকে বললে কি সবাই বিয়েতে আসবেন? না, আব্বু আম্মু এখানে আর আসবে না। তাহলে আপনি আর মাহি আসবেন। কে আমরা? আর আমাদেরই কেন ইনভাইট করতে হবে? তোর বাসার সব সমস্যা শুধুমাত্র আমার জন্য হয়েছে। মনে করতে চাই না সেসব, তাই প্লিজ পুরনো কথা মনে করিয়ে দিবেন না। একটা কথা বলবো? বলুন। আমাকে কি সত্যি ভালোবাসিস? প্রশ্নটা করার পর দুজনেই চুপ ছিলাম, কেউ কোনো প্রকার কথা বলছিলাম না। তবে আমার এই কথাটা খুব করে জানতে হবে। নিজের মন যেটা বলে সেটাই বল। আচ্ছা, এখন বাই। আমাকে কিছু বলার সুযোগটা দিয়ে কল কেটে দিল। অনেক বেশি কষ্ট হচ্ছিল, তবে আমারও করার কিছু নেই। যখন জান্নাত ছিল তখন সবটা সময় ওকে রাগানোর পিছেই পড়েছিলাম। কখনো ভালোবাসা খুব একটা প্রকাশ করতে পারিনি। তবে সবটাই কি আমার দোষ ছিল? বেশ কিছু সময় এসব ভাবার পর রুম থেকে বের হয়ে আসলাম।
রাফি আর মাহি নিজেরা আগের মতোই কথা বলছে। ওদের কিছু বুঝতে না দিয়ে আগের মতো করে বসলাম। তিনজন অনেকটা সময় কথা বলার পর রাফি চলে গেল। বিকেলবেলা মাহিকে রান্নার কাজে হেল্প করছি। তখন হঠাৎ মাহি বলল, জান্নাত আপু তোকে অনেক ভালোবাসে। আমিও এটাই ভাবতাম, তবে আজ আমার ধারণা হয়ে গেছে ও মোটেও আমাকে আর ভালোবাসে না। কে বলেছে তোকে? ওর ফ্যামিলিতে যেসব সমস্যা হয়েছে সব আমার জন্য হয়েছে। তুই সব সময় নেগেটিভ ভাবিস। তুই কথা বলার জন্য রান্না আবার খারাপ করিস না। তুই আপুকে সরি বল। সরি কেন? ভালোবাসার ক্ষেত্রে দোষ থাকলেও সরি বলতে হয়, না থাকলেও বলতে হয়। তুই এসব কিভাবে জানিস? শুনেছি আমি। প্রেম করিস কারোর সাথে? আগে না, তবে স্যার হুমায়ুন ফিরিতি বলেছেন এটা। তবে ভালোবাসার রং পাল্টায়। তুই হাজারো সরি বললেও সম্পর্ক টিকিয়ে রাখতে পারবি না। ভালোবাসা টিকিয়ে রাখার জন্য প্রয়োজন আস্থা, ভালোবাসা আর সম্মান। সেটা ঠিক, তুই বরং বাইরে থেকে ঘুরে আয়, আমি রান্না করে নেব। পারবি একা? তোর কথা শুনে মনে হচ্ছে আমি কিছুই করতে জানি না। আচ্ছা যাচ্ছি। বাসা থেকে বের হতেই জয় কল দিল। কই মামা তুই? তুই জেনে কি করবি? মাঠে আয়, আমিও আসছি। রাফিকে কল দে। হুম। কল কেটে দিয়ে মাঠের দিকে রওনা দিলাম। মাঠে এসে দেখলাম জয় আগেই চলে আসছে। হয়তো রাস্তায় বের হয়ে কল করছে। হারামির কাছে কি জিজ্ঞেস করলাম, আসলি কবে? আজ রাতে। ও শালা, গিয়ে কোনো খোঁজ নিস নাই? ভাই অনেক প্যারার মধ্যে ছিলাম। হো জানি, মায়া নিয়ে ঘুরছস। তোর সত্যি বললেও বিশ্বাস করবি না। রাফিরে কল দিছিলি? ফোন ব্যস্ত। আবার দে। পকেট থেকে ফোন বের করে আবার কল দিল, তবে এবারও ব্যস্ত। আমি আমার ফোন দিয়ে কল করলেও ব্যস্ত পেলাম। শালা এখন আবার কার সাথে প্রেম করে? তাই একটা মেসেজ দিলাম, 2 মিনিটের মধ্যে মাঠে আয়। মেসেজ দেওয়ার পর দুজন আবার কথা বলতে শুরু করলাম। হঠাৎ লক্ষ্য করলাম জান্নাত আর সাদিয়া বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছে। তবে জয় সাদিয়াকে বলল, কিরে কই যাস? আরে তুই কবে বাসায় আসছিস? আজ রাতেই আসছি। কি অবস্থা তোদের? এই তো ভালো। কোথায় যাচ্ছিস? বৃষ্টিদের বাসায়। কেন? একটা কাজের জন্য। আপনি কিছু বলছেন না যে? আমি? হ্যাঁ আপনি। আমাকে জিজ্ঞেস করলে তো কিছু বলবো। যেখানে কাছের মানুষটাই আমার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, সেখানে বন্ধু বান্ধব কী করে পাশে থাকবে? ও আসছি। আর কিছু না বলে চলে গেল। জানি না ওর মাঝে কি হয়েছে, তবে আমি এমন জান্নাতকে কখনো চাইনি। পরশুদিন আজ কলেজে যাব না, তাই ঘুম থেকে উঠতে অলসতা করছিলাম। মাহি অবশ্য অনেকবার ওঠার জন্য ডেকেছে, তবে আমি ইচ্ছা করে উঠিনি। অনেকটা সময় পর অনেকের কথা শুনতে পেলাম, তাই আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলাম। জান্নাতরা চলে আসছে বাসাটা সাজানোর জন্য, তবে এখন এসব দেখে লাভ নেই। ক্ষুধা লেগেছে অনেক। খাওয়ার পর সবাইকে হেল্প করলেও পারবো। টেবিলে বসে খেতে শুরু করতেই লক্ষ্য করলাম জান্নাত আমার দিকে কেমন আর চোখে তাকিয়ে আছে। এমন করে তাকানোর কি আছে? যদি আমার পেট খারাপ হয় তখন? আজ এরা চিন্তা ভাবনা। কে আসছিস? হুম। তাহলে কাজ কর। আমাদের হেল্প করলেও তো পারেন। করতে পারি যদি তুই আমার সাথে কাজ করিস। জি না, আপনার শখ হলে আপনি নিজে আমার সাথে কাজ করতে আসুন। বেতন পাবো কি? না। ফ্রি করতে হবে? ট্রিট দেব। কি ট্রিট? আপনাকে বার্থডে পালন করার সময় সাথে রাখবো। বাহ, সুন্দর আইডিয়া। আমাকে দিয়ে কাজ করানোর কত শখ। বাল, আপনি করলে করেন, না করলে চুপ করে থাকবেন। খুদাই এমন পেঁচাল পেরে আমার কাজ পিছিয়ে দিচ্ছেন। ওকে আমি চুপ। আর কোনো কথা না বলে অনেক ধীরে ধীরে খাওয়ার পাশাপাশি জান্নাতকে কাজ করতে দেখছিলাম। আমার মুচকি হাসি দেখে জান্নাত রেগে গেলেও কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ জান্নাত আগের থেকে পাল্টে গেছে। আগের জান্নাত থাকলে আমি শিওর এখানে এসে আমাকে মারতো। সে যাই হোক, এভাবে তো আর সারাদিন খাওয়া যাবে না। তাই খাবার শেষ করে হারামিগুলোকে কল দিয়ে বাসায় আসতে বলে জান্নাতের সাথে কাজ করতে শুরু করলাম। তোমার হাসিটা সুন্দর। বাজে কথা বাদ দেন। আমি মোটেও বাজে কথা বলি না। সেটা দেখতেই পারছি। বিয়ে করবে আমাকে? আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। আমার আছে। চুপ করে কাজ করেন প্লিজ। ওকে। এবার জান্নাতের কথা মতো কাজ করতে লাগলাম। জান্নাতের সাথে কাজ করতে ভালো লাগছে, তবে চুপ করে থাকতে মোটেও না। কিভাবে জ্বালানো যায় সেটাই ফন্দি করতে ব্যস্ত হলাম। কিছু সময়ের পর জান্নাত উপরে বার্থডে বেলুন লাগাতে বলল আমাকে। বেলুনগুলো উপরে ঝুলিয়ে দেন। আমি উপরে উঠে লাগাতে পারবো না। উপরে কেন দেয়া লাগবে? তো এসব কি আমার মাথায় লাগাবো? লাগালে কিন্তু অনেক কিউট লাগবে। বাজে কথা বাদ দিয়ে যেটা বললাম সেটা করেন। কি আর করা, জান্নাতের কথা তো শুনতেই হবে। তবে আমিও কম কিসে। যেভাবে বলছিল ঠিক তার
উল্টোভাবে সব করতে লাগলাম। অনেকটা সময় পর জান্নাত নিজে বিরক্ত হয়ে বলল, আপনি কিন্তু এবার আমার মেজাজ খারাপ করে দিচ্ছেন। এই সামান্য কাজ করতে পারছেন না? একটা বুদ্ধি আছে। কি? আমি তোমাকে উঁচু করি আর তুমি এগুলো তোমার ইচ্ছে মতো বেঁধে দাও। লুচ্চামি করতে খুব ভাল লাগে, তাই না? একটু একটু জান্নাত। আপনার কিছু করা লাগবে না, আমি নিজেই সব করছি। এবার জান্নাত চেয়ারে উঠে সব করতে লাগলো। বেলুনগুলো বেঁধে দেওয়ার পর হঠাৎ জান্নাত পড়তে যাবে, তখনই নায়কদের মতো ধরে নিলাম। তুমি আমাকে এইভাবে পড়া থেকে বাঁচালে? হ্যাঁ আমি। কেন? কারণ অনেক বেশি ভালোবাসি। কখনো ছেড়ে দেবে না তো? ছেড়ে দেওয়ার হলে এভাবে কি ধরতাম? আমিও ভালোবাসি অনেক। তাহলে বিয়ে করে ফেলি। আজকেই? হ্যাঁ, আমাদের বাচ্চা হবে, তারা আমাদের আব্বু আম্মু বলে ডাকবে। যাও, আমার লজ্জা লাগে। ওলে আবার লজ্জাবতী। হঠাৎ মাথায় কিছু একটা আঘাত করায় পিছন ফিরে দেখলাম জান্নাত দাঁড়িয়ে। তার মানে এসব আমি জেগে জেগে স্বপ্ন দেখছিলাম। কি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন? বাসায় অনেকক্ষণ ধরে নক করছেন, খুলে দেখুন কে আসছে। তাই বলে মেরে বলা লাগবে? জেগে জেগে স্বপ্ন দেখলে মানুষকে কিছু বললে সেটা শুনতে পায় না। এখন কথা না বাড়িয়ে দেখুন কারা আসছে। জান্নাতের থেকে চলে এসে বাসার দরজা খুলে দিয়ে দেখলাম শুধু রাফি আসছে। তুই একা কেন? জয় আন্টিকে নিয়ে কোথায় নাকি যাবে, তাই আসতে পারবে না। ও জান্নাত কই? আছে ভিতরেই। চল। রাফিকে নিয়ে ভিতরে আসার পর জান্নাত নিজেই রাফিকে বলল, না আসলেও পারতি। সরি রে, একটু কাজ ছিল। তোর কাজই তো ফোনে কথা বলা। ইম্পর্টেন্ট কথা ছিল। তোর ইম্পর্টেন্ট কথা ফোনে থাকে, তাই তুই আসতে পারিস না। এদিকে আমাদের মাহির নিজেও ফোন নিয়ে ব্যস্ত। এখন কিন্তু আমি কাজ করছি আপু। এত টাইম কি করছিলি আমি মনে হয় দেখিনি। তোর সাথে কথা আছে, চল। কি কথা? ওই কথাটা। পারবো না আমি, যা এখান থেকে। আগে চল না। আপনার জানা লাগবে কেন? আপনার বন্ধুও আপনাকে না বলে আমাকে বলছে, তাই আপনি নিজেই ওর থেকে জেনে নেন। ভাই, ওর সাথে কথা আছে। ওই চল তুই। রাফির থেকে কিছু শুনতে যাব, তখনই ওকে সাথে নিয়ে জান্নাত চলে গেল। তবে যাবার আগে বলে গেল, সবাই মন দিয়ে কাজ করবি। তাড়াতাড়ি কথা শেষ করবি। ভাইয়া বার্থডে ব্যানারটা কোথায় লাগালে সুন্দর হবে? আমার মাথায়। তোর আবার কি হলো? কি হবে? বার্থডে তোদের ফ্রেন্ডের, তাই তোরা ঠিক কর কোথায় লাগালে সুন্দর হবে। তুই বাইরে থেকে বরং ঘুরে আয়। কেন? বাইরে থেকে ঘুরে আসলে ভালো লাগবে। ঠিক আছে। বাসা থেকে বের হয়ে একটা টঙের দোকানে গিয়ে বসলাম। রাফির সাথে একটা রুমে এসে ভিতর থেকে রুম লক করে দিল। তবে লক্ষ্য করে দেখলো এটা নিলয়ের রুমই। তবে বেশি কিছু দেখার আগে রাফি বলতে শুরু করলো, আমার হেল্প করলে তোর কি হবে? কিছুই হবে না, তবে আমি ওর সাথে এই বিষয়ে কথা বলতে চাই না। কেন? তুই ওকে ভালোবাসিস না? ভালোবাসি, কিন্তু ওর বোনকে কেউ ভালোবাসে সেটা আমি বলতে পারবো না। প্লিজ বলে দে। যদি এসব নিলয় পছন্দ না করে? তুই ওকে ম্যানেজ করবি? আমি আমার জন্য ওকে ম্যানেজ করতে পারছি না, আর তুই বলছিস তোদের জন্য আমি ওকে ম্যানেজ করব? নিলয় তোকে এখনো অনেক বেশি ভালোবাসে, আর তোকে এখনো নিজের করে পেতে চায়। তুই জানিস কিভাবে? আমি ওর বন্ধু, তাই আমাকে বলেছে সব। তাহলে তুই নিজেই তোর আর মাহির কথা ওকে খুলে বল। এসব বলার সাহস হলে তো বলতামই। যদি ম্যানেজ করতে পারি তাহলে আমি কি পাবো? কি লাগবে? যা চাইবি তাই দিব। একটা প্রমিস লাগবে। বল কি প্রমিস? কখনো মাহির সাথে রেগে কথা বলা যাবে না, এবং ওকে কখনো ছেড়ে যাবি না। আমি প্রমিস করেছি মাহিকে কখনো ছেড়ে যাব না। ঠিক আছে, তুই এখন বাইরে যা। তুইও চল। তুই যা, আমি এই রুমটা দেখব। তোর হবু স্বামীর রুম? ভাগ কুত্তা। রাফি দৌড়ে রুম থেকে বের হয়ে মাহির দিকে তাকিয়ে কিছু একটা বলল। রাফি মুখে হাসি দেখে মাহি নিজেও বুঝতে পারছিল জান্নাত কাজটা করতে রাজি হয়েছে। এদিকে জান্নাত নিলয়ের টেবিলে গিয়ে বসে দেখলো সেখানে কিছু ছবি টানানো আছে। প্রথমে লক্ষ্য করলো নিলয়ের পরিবারের সাথে, মানে নিলয়ের আব্বু আম্মু ছাড়াও কিছু লোক দাঁড়িয়ে আছে। তাদের চিনতে না পারায় এটা নিয়ে কিছুটা আগ্রহ জন্মালেও পরে লক্ষ্য করলো সেখানে জান্নাত আর নিলয়ের অনেক আগের একটা কাপল পিক রয়েছে। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন
আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।